লুচ্চামো করার জায়গা পান না? কোথা থেকে উদয় হলেন আপনি? জান গলায় এসে পড়েছিল আমার। বলেই হাঁ করে দেখালো। তৌসিফ মুগ্ধ নয়নে মুখের ভিতর উকি দিল, দেখার চেষ্টা করলো ও পৌষের যান। তবে আফসোস, দেখা গেল না। পৌষের ওঠার তাগাদা দেখা দিল না। এদিকে তৌসিফও ওকে নিজের উপর থেকে সরালো না। তৌসিফের দেহের উপর উঠে আছে ও। তৌসিফ হঠাৎই জিজ্ঞাসা করলো, রেগে আছো? না তো। বৃষ্টিতে ভিজছো যে? মন খারাপ থাকলেই কি মানুষ বৃষ্টিতে ভেজে? জানি না তো, উঠবেন না? মন চাইছে না। ঠান্ডা ক্রমশ বাড়ছে, বৃষ্টিও পাল্লা দিয়ে বাড়তে লাগলো। পৌষের যেন কিছু হলো, ও মাথা এলিয়ে দিল। তৌসিফ দুই হাতে ওকে জড়িয়ে ধরল। এই তীব্র বর্ষণ উপেক্ষা করে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ছন্দে বিমোহিত হচ্ছে। মনে জাগ্রত কামনা বা বাসনা কোনোটাই প্রকাশে তারা ব্যর্থ। অল্প অল্প বিদ্যুৎ চমকাতেই পৌষ উঠতে চাইল, তবে তৌসিফ ছাড়বে না। ও দুই হাতের বেষ্টনী আরো দৃঢ় করলো। পৌষ এবার মুচড়ামুচড়ি জুড়ে দিল। তৌসিফ নরম সুরে বলল, আর একটু থাকো না পোশরাত। পৌষ বুঝি মানার মেয়ে। নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর আগেই ওর মুখ ছুটল রেলের গতিতে। আপনি তো মিয়া বহু ঢিলা। এই ছাদের টাঙ্কির পেছনে প্রেম প্রীতি করতে নিশ্চয়ই আগে, তাই না? কি ভেবেছেন আমি বুঝবো না? তৌসিফ ওকে ছেড়ে দিতে উঠে দাঁড়ালো পৌষ। এক হাত বাড়িয়ে দিল তৌসিফের দিকে, অথচ ও দুইজনই জানে পৌষ ইহকালে টেনে ওকে তুলতে পারবে না। তৌসিফ অবশ্য হাতটা ধরলো, নিজে উঠে দাঁড়িয়ে পৌষের গাল দুটো ধরে বলল, ট্যাঙ্কির পিছনে যাওয়ার আমার অভ্যাস না। আমি যা করি খোলামেলাই করি, মুক্ত কখন তোলে। বলতে বলতে পৌষের থুতনিতে চুমু দিল। কাজ অবশ্য হলো, মাথাটা নিচু করে নিল পৌষ। তৌসিফ বেশ উপভোগ করে এই মুহূর্তটা। পৌষ সরে গেল ওর সামনে থেকে। পৌষকে দোলনায় বসতে দেখে তৌসিফও ওইদিকে পা বাড়ালো। দোলনা পেছন থেকে দুই হাতে ঠেলে দিল। মুখে হাসি ফুটল পৌষের। উচ্ছ্বসিত গলায় শুধু বলল, আরো জোরে দিন। বৃষ্টি আজ না কমার প্রতিশ্রুতি নিয়েছে। প্রায় 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজেও মন ভরেনি পৌষের। অবশেষে না চাইতেও ধমকে নিয়ে এসেছে তৌসিফ। সেই থেকে মুখ প্যাঁচার মতো করে রেখেছে ও। আপাতত ওয়াশরুমে ঢুকে আর বের হচ্ছে না। ঠান্ডায় জমে যাওয়ার উপক্রমে। এবার ওয়াশরুম যদিও আরও আছে, তবুও দরজায় নক করলো। পোশরাত, হানি, হলো তোমার? হয়েছে তো সেই কখন। আরে আশ্চর্য, তাহলে বের হচ্ছ না কেন? জামা কাপড় আনার সুযোগ দিয়েছিলেন আপনি, খেউ খেউ করে ভেতরে ঠেলে দিলেন। তৌসিফ নিজের কপালে আলতো চাপড় মারল। জীবন পার হয়ে যাবে পৌষের ভাষা ঠিক করতে করতে। এই মেয়ে কবে শুধরাবে? ওকে অপেক্ষা করতে বলে তৌসিফ আলমারি খুলে এক সেট কাপড় নিয়ে দরজায় টোকা দিল। হানি খুলো, কেন? ড্রেস নাও। দরজা খুলে একটু ফাঁক করলো পৌষ। এক চোখ দিয়ে উকি দিয়ে ছিনিয়ে নিল কাপড়। ঝাঁঝালো কণ্ঠে একটু পরই পৌষ চিল্লিয়ে উঠল। তৌসিফ দরজায় নক করলো পুনরায়। পৌষ না খুলে দাঁত কটমট করে বলল, আমি বলেছি এসব ধরে দিতে। কি সব? ন্যাকা সাজলে একদম মুখের উপর ফেকে মারবো। তৌসিফ হঠাৎ বুঝলো, স্বাভাবিক গলায় বলল, ও, আরে তোমারই তো লাগবেই না। চেয়েছি আমি, বাটা খাটাস নির্লজ্জ। মেয়েদের জিনিস হাতাহাতি করতে মন চায়, তাই না? আন্ডারগার্মেন্টসের ফ্যাক্টরি খুলে নিন, তাহলেই তো হয়। তৌসিফ ব্যাককেল বনে গেল। দরজা খুলে বের হলো পৌষ। তৌসিফকে দেখেও না দেখার মতো করে চলে গেল সাইড কেটে। তৌসিফ ওয়াশরুমে ঢুকেই দেখলো একদম গোছানো ওয়াশরুম, মেয়েলি ঘ্রাণে ভরপুর। এমনিতে এলোমেলো পৌষ ওয়াশরুমের ব্যাপারে যথেষ্ট কঠোর। রোজ পরিষ্কার করাতে হবেই হবে। খেতে বসা মাত্রই তৌসিফের জন্য আলাদা ভাত আনা হলো। কপাল কুঁচকে তৌসিফ বলল, পোশরাত না খিচুড়ি করেছে? জি মামা, কিন্তু আপনার জন্য ভাত করতে বলবো? খিচুড়ি খাবো। পৌষ ততক্ষণে রান্নাঘর থেকে এলো। ওর হাতে একটা বাটি। খেতে বসতেই তৌসিফ বলল, আমাকে বেড়ে দাও। এমন আবদার তার মুখে আজ এই প্রথম, একদমই নতুন। নিজেরটা নিজেই নিয়ে খায়ও। পৌষ অবশ্য ভাত দিতে নিলেই তৌসিফ বলল, খিচুড়ি দাও হানি। পৌষের মুখে হাসি ফুটলো। নিজে হাতে বেড়ে দিল। পৌষ নিজেরটা নিয়ে বসতেই তৌসিফ জিজ্ঞাসা করলো, বাড়িতে কি? খাবেন? কি সেটা বলো তো? শুকনো মরিচের ভর্তা, একদম ফটাফট করে এনেছি। ভর্তার ঘ্রাণে মুখে পানি এলো ওর। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতার ভাজা, শুকনা মরিচ, লবণ আর সরিষা তেল দিয়ে মেখে 2 মিনিটেই বানিয়ে এনেছে পৌষ। তৌফিক একটু মুখে দিতেই নাক কান জ্বলে উঠল ওর। পৌষের দিকে তাকাতেই দেখলো দিব্যি খেয়ে যাচ্ছে ও। এই মেয়ে যে একটা ঝালখোর, তা এতদিনে জানলো তৌসিফ। মনে মনে বলল, আমিও তো বলি এত তেজ আসে কোথা থেকে। আপনার আওতা বোন আপনাকে ভাই ডাকে না কেন? আওতা শব্দটা কেমন শোনালো? তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে বলল, আহতা বোন। সোহা কেন ভাই ডাকে না আপনাকে? তৌসিফ উত্তর দিল না। দুটো মেল পাঠাতে হবে তার, একটু দরকারি। মেল পাঠাতে পাঠাতে পৌষে জহুরি চোখ দৃষ্টি কাড়ল ওর।
পৌষ চোখ দুটো একদম ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। তৌসিফ দ্রুত আঙ্গুল চালালো কিবোর্ডে। এই মেয়ে প্রশ্ন যেহেতু তুলেছে, উত্তরও তার চাই। পৌষ আধা শোয়া হয়ে বসা কাউচে একটা ছোট বলে করে কাজু খাচ্ছে সে। তৌসিফ কাজের ফাঁকে হাত বাড়িয়ে একবার একটা তুলে মুখে দিল। মজাই লাগলো, সল্টি একটা টেস্ট। মেল সেন্ড করে ল্যাপটপটা পাশে রেখে বাটিতে আবার হাত দিতে পৌষ বাটি সরিয়ে নিল। তৌসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, খেতে মন চাইলে নিয়ে আসুন, আমারটা কেন খাচ্ছেন ছোচা? কে খোঁচা? কে আবার? আপনি। বলেই মুখ ভেঙালো পৌষ। তৌসিফ জোর করে বাটি থেকে দুটো কাজু নিয়ে মুখে দিতে বিজয়ের হাসি হাসলো। পৌষ মুখ ঝামটা দিতেই তৌসিফও ভেঙানোর মতো মুখ করলো। পৌষ দুই হাত কানে দিয়ে আঙ্গুল নাড়িয়ে বলল। ভ্যাঙ্গালে ব্যাং খায়, মরা গরু ঠ্যাং খায়। পৌষের এহেন কথায় তৌসিফের মুখটা ছোট হয়ে এলো। এসব আজগুবি সকল বাক্য কোথা থেকে শিখেছে এই মেয়ে? তৌসিফ হঠাৎই খেয়াল করলো বউ ওর দিকে এগিয়ে আসছে। হাব ভাব মোটেও ভালো ঠেকলো না। কাছে আসা ভালোবাসার বউ তো তার না, তাহলে এই আলকা প্রীতি কেন দেখানো হচ্ছে তাকে? ডালে যে কালো আছে বুঝে গেল তৌসিফ। 1 ইঞ্চি ফাঁকা রেখে বসলো পৌষ। তৌসিফ নিজের সকল ভাবনা দমন করে প্রশ্ন করলো, কিছু বললে হানি? হ্যাঁ, ক্লোজ আপের অ্যাড দিব। না, এত আদর লাগাচ্ছ যে? ঝটপট করে তাকিয়ে পৌষ বলে উঠল, কোথায় কি করলাম আমি? হ্যাঁ, এরকম 2-4টা চুমু দিয়েছি নাকি যে রাস্তার মোড়ে থালা হাতে বসে তসিফ তসিফ করেছি? মিথ্যা কেন বলেন? মিথ্যুক লোক চাপা মারা জায়গা পান না। যতটুকু কাছে এসেছিল তার থেকে 3 হাত দূরে গিয়ে বসলো পৌষ। তৌসিফ দিনে রাতে আর কত চমকাবে, আর কত অবাক হবে। তার এই অবাক হওয়ার দিন কি আদৌ শেষ হবে? কবেই বা শেষ হবে? যাকে আশেপাশের সকলে ভয় পায়, যার সামনে মুখ তুলে সত্যিটা অবধি বলে না, তাকে যে নাকে দড়ি দিয়ে ঘুরায়, এই এতটুকু পৌষ, তা কি কেউ জানে? জনগণ কি আদৌ মানবে এই কথা? লাগামটাও হাতছাড়া করে না। অন্য কেউ হলে তৌসিফ হয়তো হাত তুলে ফেলতো এতক্ষণে। তবে কেন জানি পৌষকে তার ধমকটাও দিতে কষ্ট হয়। এই মায়াবী মুখটা ধমকের উপযুক্ত না। এই মুখে শুধু আদর মানায়। নিজেকে বেহায়া উপাধি দিয়ে আগ বাড়িয়ে পৌষের কাছে গেল তৌসিফ। বাটি থেকে দুটো কাজু নিতে নিতে আলতো হাতে ছুঁয়ে দিল পৌষের গাল। ডাকলো মিষ্টি কণ্ঠে, পোষরাত? পৌষ মৌন রইল। তার উত্তর চাই। তৌসিফ জানে বুঝে তাই বলল। যাকে তুমি ভাই মানো না তাকে কেন ডাকবে? চকিত দৃষ্টি ফেলে চাইল পৌষ। তৌসিফ একটু হেসে বলল, সোহা কোনোদিনই আমাকে ভাই বলে ডাকেনি। এর হয়তো কারণ আছে, বা হয়তো নেই। সম্পর্কে ভাই বোন হলেও তা আদৌ কতটুকু আছে তা জানি না। সে ডাকে না, আমি জোর করবো কেন? আমার আপন ভাই আছে, বোন আছে, এমনটা কিন্তু নয় সোহা জানে না। বাইরের লোকে কিন্তু কাজের মেয়ে ভাবে, ও জানে। কিন্তু ভাবতে সাথে তর্কে গেলেই বাইরে কেউ চুপ থাকে না। মূল কথা হলো আশ্রয় কেউ ছাড়তে চায় না। ও এখানে আশ্রয় পেয়েছে, তাই ছাড়তে চায় না। তাই বলে নোংরা অপবাদ শুনবে? পৌষের কথার প্রেক্ষিতে আর কথা বলল না তৌসিফ। পৌষ তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। বুঝার চেষ্টা করলো তৌসিফের মনোভাব। কিছুতেই সক্ষম হলো না ও। এই লোকের মন আর মস্তিষ্ক আদৌ একভাবে কি না কে জানে। উঠে যেতে যেতে কিছু কাজু তৌসিফকে দিয়ে বলল, কাল আবার আনবেন কাজু। কাজের লোক কাউকে বললেই হবে, এনে রাখবে। পৌষের মনটা কিন্তু ভালোই ছিল, কিন্তু ওর মাথা খারাপ করে দিল। খটখটে মেজাজে পৌষ বলল, আমি কি কাজের লোককে বিয়ে করেছি? বিয়ে করেছেন আপনি, চুমু খান আপনি, তাহলে আমি কেন কাজের লোককে বলবো আমায় বাদাম এনে দিতে? এখন কি যাব কাজের লোকের কাছে? বলতে বলতে উঠে গেল পৌষ। তৌসিফ হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি টেনে ধরল ওকে। একদম কোলে বসিয়ে কোমরটা চেপে ধরতেই বাইন মাছের মতো তিরিং বিরিং শুরু করলো পৌষ। ঝাঁঝালো গলায় বলল, 1 নাম্বার লুচ্চা আপনি। বিয়ের দিনে আমার কোমর চেপে ধরেছেন, ছাড়ুন বলছি। একদম করবেন না এমন। বলতে বলতে তৌসিফের বাহুতে সত্যি কামড়ে ধরল পৌষ। তৌসিফ আচমকা হামলায় হাতটা আলগা করতেই 2 লাফে সরে গেল পৌষ। দরজার কাছে যেতে যেতে বলল, কাজের লোক ডেকে তার কোলে উঠবো এখন। বলে সত্যি বেরিয়ে গেল পৌষ। তৌসিফের বুকটা ধুকপুক ধুকপুক করছে। যে ছেঁড়া বেড়া বউ ওর, বলা তো যায় না। সত্যি যদি কারো কোলে উঠে বসে, হায় আল্লাহ, এ মেয়ে এমন কেন? লাইপে এখন তৌসিফের কাঁধে উঠে নাচছে। তৌসিফ তাড়াতাড়ি দৌড়ে বের হলো। পৌষ সত্যি মেন দরজার দিকে যাচ্ছে। পেছন থেকে গিয়ে ওর বাহু টেনে ধরতে পৌষ দাঁত কেলিয়ে হাসলো। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে বলল, ভালো কি তুমি হবেই না? আপনি হতে দিলে তো। পৌষ পায়ের উপর পা তুলে সোফায় বসে নবাবের মতো বলল। টিভি রিমোটটা দিন। তৌসিফ গিয়ে রিমোট দিতেই টিভি অন করলো পৌষ। কার্টুন চ্যানেল ছেড়ে দেখতে দেখতে পা নাচাচ্ছে ও। তৌসিফ বসলো একদম ওর পায়ের কাছে। পৌষ একটু ভদ্রতা দেখালো, পা নামিয়ে নিল। বয়সে হলেও বড়। চাপা যথেষ্ট নাড়ালেও পা তুলে বসাটা একটু ভিন্ন দেখায়। ও পা নামাতে আচমকা তৌসিফ ওর পা ধরলো।
পৌষের শ্বাস আটকে গেল। স্নায়ু বুঝে ওঠার আগে যেন ও পা সরাতে চাইল, তবে পারল না। তৌসিফ ছাড়েনি, নিজের কোলের উপর পা রেখে বলল, থাকুক। না, ছাড়ুন। বলতে বলতে পৌষ উঠে বসার চেষ্টা করলো। তৌসিফ সত্যি পা ছাড়ল না। ফর্সা পা দুটো নিজের হাত দিয়ে কোলে ধরে রাখলো। পৌষের দম আটকে যাবে যাবে ভাব। তৌসিফের পুরুষ হাত দুটো বিচরণ ওর পায়ে, পায়ের তালুতে ছোঁয়া দিতে শিরশির করে উঠল ওর বদন। একে একে প্রতিটা আঙ্গুল নেড়ে চেড়ে দেখলো তৌসিফ। নরম তুলতুলে পা দুটো। পৌষের পা দুটো অত্যাধিক ফর্সা। চেহারা থেকে হাত পা বেশি ফর্সা মেয়েটা। ন্যাচারাল সৌন্দর্য হয়তো এটাই। হাত পা দেখে বোঝা যাচ্ছে এই মেয়ে মুখের যত্ন নেয় না। পৌষ কাতর গলায় বলে উঠল, প্লিজ পা ছাড়ুন, প্লিজ। বাট হোয়াট হানি? তৌসিফ তবুও ছাড়ল না। ওকে তো কম জ্বালায় না। তৌসিফও বদলা নিবে, তবে ভিন্ন উপায়ে। হঠাৎ ওর দিকে একটু এগিয়ে এসে তৌসিফ শুধালো। ক্যান আই টেস্ট হানি? পৌষের চোখ মুখ শুকিয়ে এলো, গলাটা পানির অভাবে খাখা করছে। মন চাইছে তৌসিফের মাথাটা চিবিয়ে নিতে। একবার তো এমন হলো। মাঝে মধ্যে বিভিন্ন জিনিস কামড়াতে মনে চাইতো পৌষের। চাচি তো বলতো পৌষের দাঁত নাকি ইঁদুরের মতো, কিছু কাটতে না পারলে শিরশির করে, তাই সারাক্ষণ দাঁতের ব্যবহার করে এরা। পৌষ সারাক্ষণই নখ কাটতো। একবার তো হেমু ভাই এনে দিল নতুন স্ট্রবেরি সোপ। হায় কি সুন্দর নাক জোড়ানো ঘ্রাণ। সইতে পারল না পৌষ, বসিয়ে দিল এক কামড়। ইনিমিনি ছিল ওর সামনে, হাত পেতে চাইলো একটু। পৌষ দেয়নি দেখে সেদিন লুকিয়ে দুই বোন এক কামড় করে সাবান খেয়েছিল, যদিও গিলার আগেই চৈত্র দেখেছিল। হেমন্ত সেদিন কতটাই না ধমকালো ওকে, ভাবির জন্য বেঁচে গিয়েছিল পৌষ। তৌসিফ কখন যে ওর ভাবনার মাঝে পৌষের কাছাকাছি এলো তা টের পায়নি পৌষ। একদম ওর মুখের সামনে এসে বলল, কি হলো? আপনার মুখে গন্ধ, তাই নো টেস্টিং। একদম ঝামা ঘষার মতো মুখটা হলো তৌসিফের। পৌষ উঠে দৌড়ে পালালো রুমে, মুখে গালি দিল। বদমাইশ বেটা আমার সাথে বদমাইশি করতে আসে, একদম টয়লেট ধোয়ার ব্রাশে হারপিক লাগিয়ে দাঁত মেজে দেবো। সবটাই শুনলো তৌসিফ। প্রতিনিয়ত 2 বেলা দাঁত ব্রাশ করা হয় দামি টুথপেস্ট দিয়ে, মাউথ ক্লিনার দিয়েও ক্লিন করা হয়। এই যে এখনো মুখ ফ্রেশ, গন্ধ। অথচ পৌষ কি জঘন্য অপবাদটাই না দিল। তবুও একবার হাহা করে দেখলো তৌসিফ, কই নাই তো গন্ধ। এই মেয়ে এত বজ্জাত কেন? সবে মাত্রই দাঁত ব্রাশ করলো তৌসিফ। ওয়াশরুম থেকে জোরে জোরে ডাকতে লাগলো পৌষকে। পোস্টরাত, পোস্টরাত। অলস পৌষ তখন খাটে পা ঝুলিয়ে ফোন টিপছে। শুনে না শোনার মতো করে পড়ে রইল। এখন উঠতে মন চাইছে না। ওয়াশরুম থেকে কেন ওকে ডাকতে হবে? তৌসিফ সারা শব্দ না পেয়ে নিজেই উকি দিল রুমে। পৌষকে আরামে থাকতে দেখে এবার নরম গলায় ডাকলো, হানি একটু শুনে যাও না। পৌষ আর চোখে তাকালো। তৌসিফ চোখের ইশারায় ডাকলো। মুখে চায়া শব্দ করলো পৌষ। উঠে পরনে থাকা জামাটা টেনে টুনে ঠিক করে আস্তে আস্তে বলল, কি চাই, কি দিব? তোমাকে চাই, এখানে এসো তাড়াতাড়ি। পৌষ ভ্রু সামান্য কিঞ্চিত করে এগিয়ে যেতেই ভেতরে ডাকলো তৌসিফ। 2 পা পিছিয়ে গেল পৌষ। চোখ কপালে তুলে বলল, লুচ্চামি আর কতকাল করবেন? স্বৈরাচার পালালো, অথচ আপনি ভালো হলেন না। দিন দাহারে আমায় ওয়াশরুমে ডাকেন কেন? তৌসিফ অসহায় চোখে তাকিয়ে নিজেই বেরিয়ে এলো। পৌষের চোখের সামনেই করে 2 পাটি দাঁত বের করে বলল, দেখো তো কোথায় ময়লা। 2বার ব্রাশ করলাম, মাউথওয়াশ দিয়ে গাড়গুলো করলাম। দেখো টাঙ্গো ক্লিং। ও মুখ খুলে দেখালো তৌসিফ। উকিঝুঁকি দিয়ে পৌষ দেখলো একটু। হ্যাঁ সত্যি দাঁতগুলো চমলক্য দেখাচ্ছে। কথা বলাতে ফ্রেশ ঘ্রাণ আসছে। পৌষ অভিজ্ঞ স্বরে বলল, পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছেন কে? মুখে আসা প্রশ্নটা আর করা হলো না ওর। তৌসিফ শুনেছে পৌষ বলেছে ওর দাঁত পরিষ্কার। একটু আগেও এই মেয়ে ওকে অপমান করেছে, বলেছে তৌসিফের নাকি মুখে গন্ধ। কি লজ্জা, কি লজ্জা। এখন যেহেতু মুখে স্বীকার করেছে, তাহলে আর বসে থাকবে কেন তৌসিফ? প্রথমে পৌষকে টেনে ওর থুতনিতে একটা চুমু দিল। এতেই বা খারাপ পৌষ, কিন্তু তাকে সুযোগ না দিয়ে আবার অধরে চুমু খেলো তৌসিফ। একটা দুটো পরপর কয়েকটা। এভাবে ছাড়া ছাড়া স্পর্শ পেয়ে পৌষের শরীর শিওরে উঠল। তৌসিফের বুকের দিকে টি শার্টটা খামচে ধরলো। তৌসিফ 2 হাতে পৌষের গাল চেপে ধরা তখনও। কপালে কপাল ঠেকিয়ে প্রশ্ন করলো। কেমন লাগলো? পৌষ মৌন, কথা বলে না। তৌসিফ ওর নাকে ছোট এক চুমু দিল, বলল, কথা বলো হানি। জানি না। আমার তোতা পাখি তোলাচ্ছে কেন? পৌষ থমকে আছে। তৌসিফের এসব স্পর্শ ওকে নাড়িয়ে দেয়। ওর দেহ মন চনমন করে ওঠে। না চাইতেও পৌষ স্বীকার করতে বাধ্য, সে হেরে যায়। তৌসিফ এভাবে কাছে এলে সে হেরে যায়। এতদিন যাও একটু রোকঠোক ছিল, চরিত্র নিয়ে অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু তা এখন অনেকটাই পরিষ্কার। যদিও সোহাকে নিয়ে তার মনে প্রশ্ন অনেক, কিন্তু বর্তমানে সে তৌসিফের বউ। পিয়াসা তার অতীত, যাকে তৌসিফ মনে রাখেনি। পৌষ রাত বিরাতেও চমকে ওঠে। তৌসিফকে নিজের কাছাকাছি দেখলে সে এলোমেলো হয়ে যায়। চাপা হাজার নাড়িয়ে হয়তো সাময়িক কষ্ট ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু যখন তৌসিফ এভাবে তার দিকে কাতর দৃষ্টি ফেলে, চোখে চোখে আবদার ধরে, তখন বেসামাল হয়ে ওঠে পৌষ।
ওর হাত পা সমান তালে ঝিমঝিম করে, মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা। তৌসিফ দেখলো, বুঝলো, মুগ্ধ চোখে আলতো হাতে আদর দিল পৌষের মুখে, যা একদমই সহ্য করতে অক্ষম পৌষ। ও নড়ে উঠতে তৌসিফ এবার ওর ওষ্ঠাধর আঁকড়ে ধরলো, পান করলো প্রেম সুধা। পৌষ ছটফট করে উঠতে আচমকা ওকে কোলে তুলে নিল তৌসিফ, গলা জড়িয়ে ধরে পৌষ চোখে চোখ মিলাতে ব্যর্থ। তৌসিফ ওকে নরম বিছানায় রেখে ঝট করে দরজা লক করে লাইটগুলো অফ করে দিল। পৌষের কাছে এলো অতি শীঘ্রই, নিজের কাছে নিয়ে কপালে চুমুখে অসহায় চোখে তাকিয়ে বিনীত গলায় বলল, মে আই হানি? পৌষ বুক লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে, বুকে বাজছে ড্রাম, চারিদিকে যেন বেসুরা সিতারা বাজছে, মাঝখানে পৌষ। তৌসিফ ওর গলায় থাকা চিকন ওড়নাটা সরাতে হাত পড়ল বুকে। তাগড়া এক পুরুষ তৌসিফ, যে পূর্বেও নারী স্পর্শে এসেছিল, বহুবার মেতেছিল, তাতে আজ এত বছর পর পৌষকে টানছে সে। কেন জানি মনটা বেশিই টানছে। তৌসিফ ভুলে গেল দিনক্ষণ, আচমকা কান্নায়ও থেমে গেল। পৌষ সত্যিই কাঁদছে, স্বাভাবিক কোনো কান্না না। ও ছাড়া চাইছে তৌসিফ থেকে, কান্নার ধরন ঠিক এমন যেন তৌসিফ তাকে নোংরা স্পর্শ দিচ্ছে। তবুও তৌসিফ ঘন ঘন শ্বাস ফেলে বলল, হানি আমি? প্লিজ না, না 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 প্লিজ। অভিজ্ঞতা সম্পূর্ণ পুরুষ তৌসিফ, নারীর অনীহা সে বুঝে। তড়িৎ বেগে ওকে ছেড়ে দিল তৌসিফ। ওর টি শার্ট তখন ফ্লোরে, তা তুলে সেকেন্ডের ব্যবধানে ওয়াশরুমে ঢুকে পড়ল তৌসিফ। বেয়াক্কেল বনে গেল পৌষ, ওর কেন কান্না এলো তাও নিজেও জানে না। ও তো জোয়ারে ভাসছিল, একটুর জন্য তৌসিফকে নিজেকে বিলিয়েও দিত, কিন্তু হঠাৎই কেন জানি ওর সহ্য হলো না, সহজ হতে পারলো না পৌষ। তাই তো কান্না চলে এলো। একদমই অভিজ্ঞ না পৌষ, ও জানে না, বুঝে না, হয়তো বয়সের তাড়না বা আবেগে গা ভেসে যায়, কিন্তু হুট করে যে তৌসিফ তাকে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া চাইবে তাকে জানতো। পৌষ নিজেকে সময় বা প্রস্তুতি কোনোটাই দিতে বা নিতে পারেনি। ওভাবেই বিছানায় পড়ে রইল পৌষ। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, গোসল করছে তৌসিফ। তৌসিফকে আচমকায় ভয় লাগলো পৌষের। লোকটার সাথে হাজারো বেয়াদবি করুক, কিন্তু তার সাথে আজ এই মুহূর্তে এমন কাজ করাটা যে ঠিক হলো না তা পৌষ বুঝে। সে কি পৌষকে আবারও মারবে? ভয়ে কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল পৌষ। গায়ে ভালো মতো কাঁথা টেনে একদম মাথাসহ পেঁচিয়ে নিল। কখন যে ঘুমালো তাও নিজেও জানে না। দীর্ঘ ঘণ্টাখানেক পরে তৌসিফ টাওয়াল পেঁচিয়ে বের হলো। এক পলক পৌষকে দেখে আলমারি থেকে একটা ট্রাউজার নিয়ে পরেই বারান্দায় চলে গেল। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে গুজে আগুন ধরালো তাতে। বিষাক্ত ধোঁয়া বাতাসে উঠল অলস ভঙ্গিতে। একদিকে বিষাক্ত ধোঁয়া, অন্যদিকে বিষাক্ত অনুভূতি। আজ বহুদিন পর নারী চাইছিল, বললে অবশ্য ভুল, পৌষকে চাইছিল। এই চঞ্চল মেয়েটাকে তার ইদানিং ভালো লাগে। এটা যদিও ভালোবাসা কিনা তা বুঝতে অক্ষম তৌসিফ, অথবা স্বীকার করতে চায় না। একবার কি ভালোটাই না বাসলো, সেই ভালোবাসা তাকে ভরা মাঠে মুখে কালি মেখে দিয়েছে। ভালোবাসতেও যেন ভয় লাগে, ইজ্জত হানির ভয়। উদাম শরীরে ঠান্ডা লাগলো, বাতাস বইছে, বৃষ্টি শুরু হলো আবার, তবে ঝিরিঝিরি। গায়ে বিন্দু বিন্দু পানি পড়তে ভেতরে চলে গেল। খাটে একদম কোনায় ঘুমিয়ে পৌষ। অপর পাশে শুয়ে কিছুক্ষণ এদিক ওদিক করলো তৌসিফ, অতঃপর কাঁথাসহ পৌষকে টেনে একদম নিজের কাছে শুয়ে পড়ল। একবার চাইলো নিজেও কাঁথার নিচে ঢুকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু পরক্ষণে কি মনে করে আর ধরল না, ঘুমিয়ে গেল। রয়ে গেল বুকে কিছু যন্ত্রণা, যা অতি কাছে শুয়ে থাকা মানুষটির অজানা। সকাল সকাল বমি হচ্ছে শ্রেয়ার। হেমন্তের চোখে মুখে চিন্তা। ভোর রাত থেকে বমি করেই যাচ্ছে শ্রেয়া। করতে করতে এবার কেঁদেই দিল। বড্ড আদুরে কিনা। হেমন্তর মুখ ধুইয়ে দিল। রুমে নিয়ে খাটে বসিয়ে ছুটল পৌষের রুমে। বারান্দায় লেবুর চারা লাগানো। পৌষ অনেক কিছুই লাগিয়ে রেখেছে। সেবার ওর কলেজ থেকে লেবুর ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিল। বছর হলো, তবে গাছ ঠেটা এটা একদম পৌষের মতো গাঢ় হয়ে আছে। তাই আর মাটিতে লাগানো হয়নি, টবেই আছে। দুটো পাতা ছিঁড়ে নিল হেমন্ত। রুমে এসে পাতা ছিঁড়ে শ্রেয়াকে দিতেই নাকে ধরে লম্বা শ্বাস নিল, একদম সতেজ ঘ্রাণ। হেমন্ত স্বস্তির শ্বাস ফেলল। মর্নিং সিকনেস হচ্ছে ইদানিং শ্রেয়ার। নরম স্বভাবের বউটার বড়ই কষ্ট হচ্ছে, হেমন্ত মানতে পারছে না। চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো অতি যত্ন করে আছড়ে এক করে বেঁধে দিল। ক্লান্ত শ্রেয়া দুর্বল কণ্ঠে বলল, ক্ষুধা লেগেছে। চট করে দাঁড়িয়ে গেল হেমন্ত। শ্রেয়াকে তুলে বারান্দায় খোলা বাতাসে বসিয়ে পড়ল। 2 মিনিট যান, এখনই আসছি। বের হতে হতেই দেখলো চৈত্র সুপের বাটি নিয়ে এদিকেই আসছে। হেসে ওর হাত থেকে বাটি নিল। হেমন্ত বলল, এত সকালে উঠলে যে? ফজরের পর ঘুম এলো না, তাই পড়ছিলাম। ভাবি কথা শুনলাম, তাই ভাবলাম কিছু খাবে কিনা। একটু লজ্জায় পাচ্ছে চৈত্র। হেমন্তর পিঠ চাপড়ে চলে গেল। ওর অনুপস্থিতিতে ওর ভাই বোনগুলোই যথেষ্ট। টাইম টু টাইম ধরে বেঁধে খাওয়াবে শ্রেয়াকে। পৌষের পর ওদের পেটের কথা শোনার মানুষই তো শ্রেয়া। স্যুপ পুরোটাই খেলো শ্রেয়া। খেতে খেতেই বলল, আজ না বললেন পৌষকে আনবেন? হুম। একটু আনমনা ছিল হেমন্ত। শ্রেয়া ওর গালে হাত দিয়ে বলল, কি হয়েছে? কিছু না শ্রেয়।
বলেই হাসলো হেমন্ত। শ্রেয়া তাকিয়ে রইল। লোকটা হাসলে তার বুকে শান্তি লাগে। হেমন্তর গাল টেনে দিল, আদুরে গলায় বলল, আমার বাবুটার আম্মু দিন দিন এত সুন্দর হচ্ছে কেন? বাবুর আব্বুও সুন্দর হচ্ছে। তাই? হুম। এই সুন্দর বাবুর আম্মু, আদর করে দিলে রাগ করবে না তো? লজ্জা পেয়ে বসলো শ্রেয়া। তাতেই সম্মতি ভেবে ওকে কোলে তুলে রুমে নিল হেমন্ত। পৌষের কথা আরেকবার জিজ্ঞাসা করলে উত্তর এলো না। শ্রেয়া তখন স্বামীর বুকে পরম শান্তিতে শুয়ে আছে। তার একমাত্র ভালো লাগার স্থান এটা। সকাল সকাল মিনুকে চোখের সামনে ঘুরঘুর করতে দেখে চোখ উল্টে তাকালো পৌষ। মিনু মিনমিন করে বলল, ছোট ভাবি আপনাকে ডাকে। ভ্রুকুচকে পৌষ জিজ্ঞাসা করলো, কে? বড় মামা। পৌষ মনে করার চেষ্টা করলো বড় মামাটাকে। পরক্ষণে মনে হলো তৌফিক তালুকদার। পৌষ পরোটা উল্টে জিজ্ঞাসা করলো, কেন ডাকবে আমায়? আমার সাথে কি কাজ? জানি না তো, কিন্তু ডাকে। তখনই উচ্চস্বরে কথা শুনলো পৌষ। তৌসিফের গলাও শোনা যাচ্ছে। দরজার সামনে থেকে কথা আসছে। পৌষ উকি দিতেই দেখলো তৌসিফকে টেনে সাইডে নিল তাইফা। উচ্চস্বরে তখন ধমকাচ্ছে তৌফিক। তৌসিফও কম না। তৌফিকের গলা কানে এলো পৌষের। ডাক্তার বউকে দেখি কত বড় সাহস ওর। পৌষ ভ্রুকুচকে এগিয়ে যেতেই হঠাৎই যেন ঝড়ের বেগে ওর গালে থাপ্পড় পড়ল। এত জোরে থাপ্পড় শেষ কবে খেয়েছে ওর মনে নেই। মাথাটা পাক্কা 1 মিনিট ঝিম ধরে রইল। মুখে নোনতা স্বাদ পেতে পৌষ বুঝলো গাল কেটেছে। হুঙ্কার ছেড়ে তৌফিককে ডাকলো তৌসিফ। এদিকে হু হু করে কেঁদে উঠল পৌষ। ওকে কেন মারলো? কি করেছে পৌষ? হতভম্ব পা খাড়া পৌষ। তাইফা নিজেও চমকে তাকিয়ে আছে। হুঙ্কার ছেড়ে চিৎকার করে উঠে তৌসিফ। বড় ভাই, তড়িৎ বেগে ছুটে এসে ধরল পৌষকে। নিজের কাছে বাহুতে টেনে নিয়ে আলতো হাতটা ওর মাথায় রেখে রক্তচক্ষু নিয়ে তাকালো তৌফিকের দিকে। হিসিয়ে শুধু বলল, কাজটা ঠিক করলে না। তৌফিক জানে তৌসিফ ঠিক কী করতে পারে, কিন্তু তাই বলে এই মেয়েকে ও ছেড়ে দিবে না। আজও পৌষকে জারজ হিসাবেই মেনে আসছে তৌফিক। বিয়ের সময় তৌসিফ পৌষকে দেনমোহর হিসেবে যা দিয়েছে তা কল্পনাতীত। গত 1 সপ্তাহ ধরে নিজের নামের অর্ধেক সম্পত্তিও তৌসিফ পৌষকে দিতে চাইছে। তৌফিককে জানাতেই এক বাক্যে না করে দেয়। তৌসিফের কি হয়েছে আল্লাহ মালুম। এই প্রথম ভাইয়ের কথার উপর দিয়ে গিয়ে সে নাকচ করেছে। তার কথা একটাই, জীবনে তো আপাতত পৌষ বাদে কেউ নেই। তৌসিফের কিছু হলে কেউ যাতে পৌষকে এই বাসা থেকে তাড়াতে না পারে। তাই তৌসিফ পৌষকে নিজের অর্ধেক জীবিত থাকতে দিতে চায়। তৌফিক রাজি না কিছুতেই। আজ সকাল সকাল গার্ডেনে হাঁটতে গেলে তৌফিক কথা তুলে তৌসিফকে বলে যাতে সিদ্ধান্ত বদলায়, কিন্তু তৌসিফ তা করবে না। রেগে তখন বাড়ির ভিতরে ঢুকে যায় তৌফিক। ওর বউ ওকে কি বলেছে তা তাইফা জানে না, কিন্তু এতটুকু জানে তৌফিক ভাবছে তৌসিফকে হয়তো পৌষী এইসব পাঠ পড়িয়েছে। না হলে কেন তৌসিফ চাইবে তার সম্পত্তির মালিকানা পৌষকে দিতে? কথা কাটাকাটির এক পর্যায়ে না পেরে পৌষকে চড় মেরে দিল তৌফিক। তাইফা কোনো মতে টেনে তৌফিককে নিয়ে নিচে চলে যায়। ওরা যেতে মিনু দরজা লাগিয়ে দিল। ভয়ে ওর বুক ধুকপুক ধুকপুক করছে। সোহা নিজের রুমে দাঁড়িয়ে দেখছে সবটা। মিনুর দুঃখী মুখ দেখেই সোহা বলল, নাস্তা খেয়েছিস? মিনু মাথা নাড়ালো। ওর আজ পৌষের হাতের নাস্তা খাওয়ার ইচ্ছে ছিল, ভালো লাগে খেতে। সোহা রুম থেকে বের হতে হতে বলল, আয় আপা, নাস্তা দিয়েছি। ছোট ছোট পা ফেলে সোহার পিছন পিছন গেল মিনু। কাজের বুয়া একজন বাকি পরোটাগুলো ভেজে রাখলো। তাদের খারাপই লাগলো। এত সুন্দর হাসি খুশি মেয়েটাকে এভাবে থাপ্পড় মারাটা মোটেও ঠিক হয়নি বড় মামার। পৌষকে বিছানায় বসিয়ে ওর গালে হাত দিতে নিলে পৌষ ব্যথায় কুকড়ে উঠল। তৌসিফের চোখ মুখ শক্ত, অথচ দেখেই বোঝা যাচ্ছে সে নিজেও ব্যথিত। তুলা দিয়ে ঠোঁটের কন্যাটা মুছে দিতে নিলেই উপ শব্দ করে পৌষ। তৌসিফ ওর হাতটা ধরে নরম করে হাতেই চুমু দিয়ে নরম স্বরে বলল, আই এম সরি হানি, এক্সট্রিমলি সরি। পৌষ কথা বলে না। তার কান্না থেমে থেমে চলছে এখন, ফুপিয়ে কাঁদছে এখন। প্রতিবাদী পৌষের এহেনরূপ মোটেও কাম্য নয়। বিনা কারণে তাকে কেন মারা হলো তার উত্তর চাই তার। তৌসিফ ওর গালে মলম লাগাতে নিলেই কেঁদে ওঠে। ব্যথায় টনটন করা গালে হাত লাগানো যাচ্ছে না। তৌসিফের মন চাইলো কারো বুক খাবলে নিতে এখন। ওর নিজের বুকেই অসহ্য পীড়া হচ্ছে। তবে কি ভালোবাসা হলো? পৌষ ভাঙা গলায় বলল, ব্যথা। আমি অনেক ধীরে ধীরে করবো পোষরাত, একটু লাগতে দাও। বহু কষ্টে মলম লাগাতে পৌষ উঠে দাঁড়ালো। তৌফিক এর সাথে সাথে হাতটা ধরে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আপনার ভাইয়ের কাছে। বলেই নিজের গালে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল। এটার কারণ কি? আমার অন্যায় আমায় জানাতে হবে। পৌষকে টেনে নিজের কাছে নিল তৌসিফ। ভালো গালটাতে হাত দিয়ে বলল, আমাকে সামলাতে দাও। নিজের জন্য যথেষ্ট আমি। জানা আছে আমার। ছাড়ুন, উত্তর চাই আমার, চাই। কোন সাহসে গায়ে হাত তুললো আমার? কি পেয়েছে আমায়? আমি আমি
বলতে গিয়ে কেঁদে ফেললো। তৌসিফের সহ্য হয় না এই মেয়ের কান্না। সঙ্গে সঙ্গে বুকে টেনে নিতে ওর পিঠের দিকের কাপড় আঁকড়ে ধরল পৌষ। কাঁদতে কাঁদতেই বলল, আমি তো না জায়েজ নাই এখন। আপনি না বললেন, তাহলে কেন মারলো? কি করেছে পৌষ? তাকে জিজ্ঞেস করুন। তার কোন ভরা ভাতে ছাই দিয়েছি আমি? ইস হানি, তুমি কিছু করনি। তোমার ব্যথা থেকেও হাজার গুণ আফসোসের ব্যথা দানকারী করবে। পৌষ সাময়িক সময়ের জন্য থামলেও ওর ভেতরের ঝড় থামেনি। উত্তরটা তার চাই চাই। অপরাধ কি তাকে বলতে হবে। তৌসিফ ওকে বিছানায় বসিয়ে নরম স্বরে বলল, তুমি থাকো, আমি নাস্তা করে আসছি। কেন? নাস্তা এখানে কেন আসবে? আমার কি পা নেই যে উঠে যেতে পারবো না? ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। মাথা নেড়ে বলল, চলুন ম্যাডাম। পৌষ উঠে যেতে তৌসিফের চোখ দুটো ক্রমশ লাল হয়ে উঠল। মাথাটা তার এখনো ঝিমঝিম করছে। বড় ভাইয়ের আজকের আচরণ কোনোভাবে মেনে নিতে পারছে না তৌসিফ। খাবার টেবিলে একদম নীরবভাবে বসা পৌষ। টেবিলে পাউরুটি দেখে ওটা নিতে নিলে তৌসিফ এসে বুয়াকে ডাক দিল। বুয়াকে দেখে গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞাসা করল, পরশুরাত না পরোটা ভেজেছে, নিয়ে আসো। বুয়া এনে দিতে তৌসিফ নিজে প্লেটে নিল। সেখান থেকে ছিঁড়ে ডিম দিয়ে পৌষের মুখের সামনে ধরতেই চোখ তুলে তাকালো পৌষ। তৌসিফ ইশারায় ওকে খেতে বলল। মুখ খুলে খেয়ে নিল পৌষ। সোহা বাঁকা চোখে দেখলো সেদিকে। বিতৃষ্ণায় ওর মন ভরে উঠল। এসব আদিক্ষেতা ওর পছন্দ হলো না। বরং সে খুশি ছিল যখন পৌষকে সবার সামনে চড় মারা হলো। যেই পরিমাণ বার বেড়েছিল এই মেয়ের জন্য একদম উচিত শিক্ষা ছিল আজ। একটু খেয়ে পৌষ উঠে গেল। তৌসিফের ডাকও শুনল না। সোজা রুমে ঢুকে বিছানায় উঠে বসলো। তৌসিফ নিজের খাওয়ায় মন দিল। খেতেও যেন আজ ভালো লাগলো না। পৌষটা পাশে থাকতে থাকতে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন। কফিটাও ওর টেবিলে দিত সে। বুয়াকে ডেকে তৌসিফ বলল, আমার কপি আর পরশুরাত যেভাবে চা খায় সেভাবে করে বানিয়ে রুমে পাঠাও। বলেই টিস্যু দিয়ে হাত মুছে উঠে পড়ল। রুমে যেতেই দেখলো পৌষ পা গুটিয়ে বিছানায় বসা। এখন পর্যন্ত সে শান্তই আছে। তৌসিফ কেন জানি মানতে পারল না। এত শান্ত পৌষ সে চায় না। ওই ছটফট করা বউটাই তার চাই। নিজেও বিছানায় উঠে পৌষের মুখোমুখি হলো তৌসিফ। আশ্চর্য হয়ে গেল ওর গালের দিকে তাকে। এক সাইড হঠাৎই ফুলে উঠেছে। তৌসিফ ভেবে পেল না ঠিক কতটা না জোরেই আঘাত পেয়েছে। রাগে ওর কপালে শিরা ফুলিয়ে উঠল। সাইড ড্রয়ার থেকে একটা পেন কিলার নিয়ে পানির গ্লাসটা পৌষের সামনে দিয়ে বলল। মুখ খুলো। পৌষ মুখ সরিয়ে নিল। তৌসিফ জানে কাজ হবে না, তাই আলতো হাতে পৌষের ভালো গালটা ধরে নিজের কাছে ফিরিয়ে বলল, ব্যথা চলে যাবে হানি, প্লিজ কথা শোনো। শুনবো না। আচ্ছা ঠিক আছে, এটা খাও। খাবো না। একটু। এক ফোঁটাও না। আপনার ভাই কেন মারলো আমায়? জবাব দিন আমায়। আমি মানবো না। কি ভেবেছে পৌষের বাবা মা নেই বলে ওকে সবাই আঘাত করবে? এত সোজা। জোর করে বিয়ে দিল, এখন জোর করে মেরে যায় আমায়। আমি থাকবো না আপনার সাথে। আমাকে এতিমখানা দিয়ে আসুন আপনি। চোখে মুখে কান্নার ছাপ দেখে তৌসিফের বুকে চাপ সৃষ্টি হলো। দাঁতে দাঁত চেপেও পৌষের মুখে পেন কিলারটা দিয়ে পানি খাওয়ালো। ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তার আফসোস দেখবে হানি, আই প্রমিস টু ইউ। বলেই পৌষের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোয়ালো। চোখ দুটো মুছিয়ে দিতে দিতে চা হাতে মিনু দরজায় নক করলো। তৌসিফ আসতে বলতে মিনু চায়ের ট্রেটা রেখে নিচু স্বরে বলল, বড় আপা। সো গো নাও। কথা না শুনে ওকে যেতে বলল তৌসিফ। মিনু চলে যেতেই চায়ের মগটা পৌষের হাতে দিল তৌসিফ। চা অনেক আদরের পৌষের কাছে। শ্রেয়া কত বলতো ঠোঁট কালো হয়ে যাবে, তবুও গিভ আপ করেনি পৌষ। ওর ভালো লাগে চা খেতে। পৌষের সাথে তাল মিলিয়ে কফির মগে চুমুক দিল তৌসিফ। কি মনে করে বলল, এক পিস নেই হানি। পৌষের অবুঝ নয়নে তাকাতেই ওর মগ থেকে এক চুমুক খেলো তৌসিফ। পৌষ সমতায় বিশ্বাসী, তাই তো ঝট করে নিজেও তৌসিফের মগ থেকে চুমুক বসাতে নিলে ওয়াক ওয়াক করে উঠল। এত স্ট্রং ব্ল্যাক কফি বাপের জন্মে সে খায়নি। তৌসিফ হাসলো। মুখটা একদম প্যাঁচার মতো করে রেখেছে পৌষ। তৌসিফের হাসি পেয়ে গেল। ড্রয়ার থেকে একটা চকলেট দিয়ে বলল, চুষতে থাকো। বিছানায় তখনও পৌষ বসা। তৌসিফ রেডি হচ্ছে। মনোযোগ দিয়ে ওকে দেখতে ব্যস্ত পৌষ। আঙ্গুলে আঙ্গুলে গুনছে ঠিক কয় পদের স্কিন কেয়ার তৌসিফ করতে পারে। পারফিউমও একটা লাগায় না, একটা ঘষে ঘষে লাগায়, একটা খালি বডিতে লাগায়, তারপর পোশাকের উপর দুটো লাগায়। এত সব কম পরে বিধায় কানের পিছনে আর হাতে লাগায় আরেকটা। আশ্চর্যের বিষয় হলো হ্যান্ড ক্রিমটাও বাদ রাখে না। তৌসিফ পকেটে ওয়ালেট ভরতে ভরতে বলল, আজ ভার্সিটি তো অফ, রেস্ট নাও। কিছু লাগলে বউদের বলবে, নয়তো একটা মিস কল দিলে হবে আমাকে, সাথে যেমন চাইলে। বলতে বলতে পৌষের একদম কাছে এসে থুত নিতে চুমু দিয়ে নরম স্বরে বলল, আই উইল কাম সুন হানি। এতটা কাছে আসাতে তৌসিফের ঘ্রাণে মম করে উঠল পৌষের চারিপাশ। ঘ্রাণ সামলে উঠতে উঠতে কখন যে তৌসিফ গেল তা টেরি পেল না। শরীর খারাপ লাগাতে লাইট অফ করে শুয়ে পড়ল। হালকা হালকা শীত লাগছে, তাই রিমোট দিয়ে এসিটাও অফ করে দিল। ক্রমশই তাপমাত্রা বাড়তে লাগলো। একসময় কুকড়ে উঠল পৌষ। অন্ধকার রুমটাতে কেউ তাকে দেখতে এলো না। হক বাড়িতে হই হই রই রই লেগে আছে। পৌষকে আনতে যাবে তারা।
হেমন্ত একবার বলেছে শুধু গতরাতে যে পৌষকে আনতে যাবে, সেই থেকে লেগে আছে বাচ্চাদের হুড়ু পাশরি। বাবার চাপা উত্তেজনাও দেখেছে হেমন্ত। মা আর চাচি তো সেই থেকে ভেবে রেখেছে কি রাঁধবে। বাড়ির বড় মেয়ে হতে সকলের আদরেরও। পরিস্থিতির কবলে পড়ে হয়তো সেদিন তৌসিফের হাতে তুলে দিতে তারা বাধ্য ছিল, কিন্তু কেউই চাইতো না এমনটা হোক। সম্পর্কের খাতিরে তৌসিফকে না করা হয়নি। এতদিন দেখে না কেউ, তাই তো সকাল হতে লেগে পড়েছে ওরা। হেমন্তের দুই কাঁধে ঝুলছে ইনিমিনি, বারংবার তোতলানো গলায় বলেই যাচ্ছে, হেমু ভাই, আপনি আতে না কেন? হেমন্ত ইনিকে টেনে কোলে তুলে বলল, 2টা মিলে চুল টেনে দেই, তাহলেই আনবো। ছোট ছোট হাতের থাবা পড়ছে তখন হেমন্তের চুলে, ভালোই লাগে। মাথাটা ব্যথা করছিল, এখন শান্তি লাগছে। চৈত্রকে দিয়েও আজ কাজ করিয়েছে। সুযোগের সৎ ব্যবহার করছে হেমন্ত। শ্রেয়া এতক্ষণ কিছু না বললেও এবার বলে উঠল, আপনি এমন করছেন কেন? নিয়ে আসুন না পৌষকে। হেমন্ত এক পলক বউকে দেখলো, মৃদু হেসে বলল, আগে আমার সেবা করুক, খাটাখাটনি আছে অনেক। কিসের খাটুনি এত তোমার? পেছন থেকে বাবার গলা শুনেই তাকালো হেমন্ত। অসন্তুষ্ট গলায় তিনি বললেন, নিয়ে এসে যাও। তুমি যাও আব্বু। আশ্চর্য, আমি কিভাবে? যেভাবে বিয়ে দিলেন। হেমর মা, দেখো তোমার ছেলে কত বড় ঠপবাস হয়েছে। কাল থেকে ঘুরিয়ে এখন আমাকে বলে যেতে। খুন্তি হাতে বেরিয়ে এলো হেমন্তের মা। ছেলের দিকে তাকিয়ে মায়া মায়া চোখে বললেন, জানা বাবা, কতদিন দেখি না আমার মেয়েটাকে। আড়মোড়া ভেঙে হেমন্ত বলল, কল ধরছে না তৌসিফ তালুকদার, ধরলেই যাব। অফিসে ঢুকেই নিজেদের কেবিনে ঢুকলো তৌসিফ। ওর পিয়ে সাথে সাথে ঢুকলো পিছনে। গায়ের কোটটা না খুলে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বড় ভাইয়ের সাথে হওয়া 2টো শিফটের ডিল এখনই ক্যান্সেল করে দাও। যে কোম্পানি ওনাদের সাথে স্পন্সর করবে তাদের হুঁশিয়ারি দিয়ে দাও যে তার সাথে এই কাজে থাকলে আমি তাদের সাথে করা সব ডিল ক্যান্সেল করে দেব। আর হ্যাঁ, আজকে বন্দরের সব জাহাজ শুধু আমারগুলো ঢুকবে, আমার নামে ভাইয়ের একটাও শিপ ঢুকবে না। যা আসবে ফেরত পাঠাবে। পিয়ে ইমু চমকে তাকালো। নিজের ভাইয়ের সাথে এমন করবে তাও কি না তৌসিফ তালুকদার। ভাবা যায় যে নিজের ভাই বাদে কিছু বুঝে না সে করবে এই কাজ। তোতলানো গলায় ইমু শুধু বলল, জাস্ট ডু ইট ফুল। একদম হাবিলদার ইএসআরের মতো ইমু পড়িকিমড়ি করে বের হলো। এক দৌড়ে গেল ম্যানেজারের কাছে, পরপর দৌড়ালো এমডির কাছে আজকে জাহাজ ভিড়তে না দেওয়ার জন্য। এরপর ছুটলো চট্টগ্রামে থাকা তাদের এমডিকে কল করতে। হায় কত জ্বালা! এই চিকন দেহটা নিয়ে কত দিকে যাবে ইমু? এমনিতে শরীরে রসকস নেই, তার মধ্যে এত খাটুনি। জীবনটা আর চলে না। একটা বইয়ের শূন্যতা ওকে কতটা পুরায় তা কি বুঝে তৌসিফ তালুকদার? নিজে বিছানা তো বউ দিয়ে গরমে থাকে, তাই আরেকজনের কষ্ট বুঝে না। কাল কত করে ছুটি চাইলো, শালা দিলই না। বাড়িতে ফিরতে আজ ভালোই দেরি হলো তৌসিফের। মাঝখানে খাবারের ব্রেকে কল দিল তার একমাত্র বউকে। হায় আফসোস, এই বউটা যদি কল ধরতো তাহলে অন্তত তৌসিফ একটু শান্তি পেত। কিন্তু ওই যে ওর ভল্লুকি বউ, সে হলো মহাতারা। নিশ্চিত সকালের ঘটনা কেন্দ্র করে তৌসিফের কল ধরেনি। বাচ্চাদের জন্য যেমন চিপস চকলেট নিয়ে বাড়ি ফেরে মানুষ, তৌসিফও আজ বাড়ি ফেরলো হাতে চারটা পাট্টা নিয়ে। বউ এগুলো দেখলেই খুশি হবে। কলিং বেলটা বাজাতে আজ সোহা খুললো। ওকে দেখা মাত্রই ভীষণ বিরক্ত বোধ করলো তৌসিফ। এতদিন তো বউটা দরজা খুলতো, খুলেই মুখ ঝামটা মারতো। আজও তৌসিফ প্রস্তুত ছিল, যা সোহাকে দেখে ভেঙে গেল। মুখে প্রকাশ না করে সাইড কেটে ভিতরে ঢুকলো তৌসিফ। এদিক ওদিক তাকালেও দেখা মিলল না ওর বউয়ের। টিভিতেও ড্রামা চলছে, যা দেখে পৌষ দেখে না তা জানে তৌসিফ। রাতও হয়েছে, তাহলে কি বউটা ঘুমিয়ে গেল ভেবে তৌসিফ রুমে চলে গেল। পেছন থেকে ডাক দিল সোহা, কথা ছিল। নট নাও। পেছনে ফেরার প্রয়োজনীয়তা বোধ করলো না তৌসিফ। গটগট পায়ে রুমে ঢুকলো। ভেতরে ঢুকতে দেখলো অন্ধকার রুম, কেমন গুমোট লাগছে। তৌসিফের যেন দম বন্ধ লাগলো হঠাৎ। দরজা জানলা সব বন্ধ করে রেখেছে, এসি তো দূর, ফ্যানটাও বন্ধ করা। গলার বাটন খুলতে খুলতে তৌসিফ ডাকলো, পরশুরাত, মাই হানি, ক্যান আই হ্যাভ এ জুস? না, এত আদুরে ডাকের উত্তর এলো না। ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে লাইট অন করলো তৌসিফ। চমকালো হঠাৎ। সকালে যেভাবে কাঁথা দিয়ে শুয়েছিল ঠিক সেভাবে পৌষ ঘুমাচ্ছে। অবস্থান বদলালেও বদলায়নি ভঙ্গি। একদম পেঁচিয়ে শুয়ে আছে। তৌসিফ বুঝলো না, কিন্তু ওর ভেতরটা ধক করে উঠলো হুট করে। তাড়াতাড়ি পৌষের পাশে বসে কাঁথার উপর হাত দিয়ে ডাকলো। পরশুরাত। উত্তর এলো না। তৌসিফ ভালোই বিচলিত হচ্ছে, তার মন মানছে না। টেনে পৌষের মাথা থেকে কাঁথা সরাতেই দেখা মিলল মূর্ছে যাওয়া একখানা মুখ। তৌসিফ জানে না ওর হাল, কিন্তু শুধু এটা মনে হলো ওর অস্থির লাগছে। মাত্রাতিরিক্ত বুকটা ওঠানামা করছে। পৌষের গালে হাত দিলে আরেক দফা চমকালো। অসম্ভব গরম। একে একে কপালে গলায় হাত ছোয়ালো। জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম। আতঙ্কিত হলো তৌসিফ মুহূর্তেই। ঝট করে কাঁথাটা সম্পূর্ণ সরালো। চিৎকার করে ডাকলো, বুয়া, বুয়া।
ডেকে পৌষকে নিজের বুকে টেনে নিল। জ্ঞান নেই পৌষের। তৌসিফের মনে হচ্ছে ওর বুক ফেটে যাচ্ছে। এই বুকের মধ্যে থাকা পাখিটা তো চুপ থাকার নয়, সে এক চঞ্চল প্রাণ। সে তো বোবা পাখি নয়, সে হচ্ছে তৌসিফের তোতা পাখি। তোতা পাখিটা চুপ করে পড়ে আছে তৌসিফের বুকে। ঢোক গিলল তৌসিফ, পৌষকে আরেকটু বুকে চেপে ধরল। তখনই বুয়া দরজা খুলে ঢুকলো। পিছনে সোহা আর মিনু এসে দাঁড়িয়েছে। বুয়া মামা বলে ডাক দিতে তৌসিফ থমকে উঠল। ও কখন থেকে এখানে পড়ে আছে? কেউ কেন দেখনি? বলনি ওকে দেখে রাখতে? টাকা দিয়ে কেন রেখেছি? একটা মানুষের খেয়াল রাখতে পারো না? বুয়া সহ পেছনে থাকা মিনু ভয় পেয়ে গেলে সোহা বেশ স্বাভাবিকভাবেই বলল, সারাক্ষণ লাফালাফি করে, শান্ত ছিল ভালো কথা। আর কিছু বলার আগে তৌসিফ হুঙ্কার ছেড়ে বলে উঠল। একটা কথা বললে বাড়ি ছাড়া করবো আমি। আচমকা কথাতে সোহা চুপ হয়ে গেল। নাকের পাটা ফুলিয়ে প্রস্থান করলো সেখান থেকে। মিনু তখনও দাঁড়িয়ে। তৌসিফ বুয়াকে অস্থির গলায় বলল। ডক্টরকে ফোন করো, এখনই আসতে বলো। বুয়া ছুটে গেল। তৌসিফ পৌষের গালে আলতো চাপড় মারল। অস্থির অথচ চঞ্চল গলায় ডাকতে লাগলো। হানি প্লিজ ওপেন ইউর আইস। এই পোস্টরাত, তাকাও না। কি হয়েছে তোমার? আমার তোতা পাখিটা কেন কথা বলছে না? পোস্টরাত, পোস্টরাত, দয়া করে তাকাও না। আমাকে বকো, একটু রাগ করো না প্লিজ। পোস্টরাত, একবার তাকাও। পৌষ তাকালো না। তৌসিফ আরেকটু বুকের গভীরে নিল ওকে। পৌষের মুখটা ঠেকলো ওর গলাতে। উষ্ণতা অনুভব করলো তৌসিফ। গলদেশটা যেন পুড়ে যাচ্ছে, না জানি কখন থেকে এভাবে পড়ে আছে। বুয়া দৌড়ে এসে বলল। ডাক্তার আসছে মামা। পানি আনো বুয়া, ওর মাথা অনেক গরম। বুয়া যাওয়ার আগে মিনু দৌড়ে গেল। তৌসিফ রুমাল ভিজিয়ে ধরল পৌষের কপালে। একবারের জন্য বুক থেকে সরালো না। ডক্টর আসতে তৌসিফ বলল। সকাল থেকে শুয়ে আছে, জলদি দেখুন। ডক্টর চেক করার জন্য বলল। বালিশে শুয়ে দিন স্যার। কি? না না, আমার কাছে থাকবে, এভাবেই চেক করুন। এক পলকের জন্য বুক থেকে সরালো না তৌসিফ। ডক্টর চেক করে মেডিসিন দিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল। একটু ফ্রেশ করিয়ে দিন, জ্বর নেমে যাবে এখনই। মাথায় পানি দিয়ে পারলে গোসল করান, খাইয়ে বাকি মেডিসিনগুলো দিন। সকাল সকাল একদম ফিট হয়ে যাবে। টেস্ট করা উচিত আই থিঙ্ক। প্রয়োজন দেখছি না। স্টিল আই নিড টু নো। ইয়াস শিওর, আই অ্যাম টুরো অ্যাট ক্লিনিক। হুম। ডক্টর বিদায় নিতে বুয়া মেডিসিন আনতে গেল। তৌসিফ আস্তে ধীরে ডাকলো। পোস্টরাত, হানি, একটু উঠতে হবে। ওকে ধরেই তৌসিফ নিল ওয়াশরুমে। ইঞ্জেকশন দেওয়াতে ঘেমে উঠেছে একদম। তৌসিফ সোজা হুমকি দিয়েছে, এখনই বউকে জ্বর ছাড়াতে হবে। ডক্টর না চাইতেও ইঞ্জেকশনটা পুশ করেছে। ওয়াশরুমে কোলে করে ওকে নিল তৌসিফ। সাইডে বসিয়ে শুরুতে বেসিনে নিয়ে মাথায় পানি দিল। পরনে থাকা জামাটা অতি স্বাভাবিকভাবেই খুলে একদম শাওয়ারের নিচে নিল ওকে। ঠান্ডা পানিতে লাফিয়ে উঠতে চাইলো পৌষ, লাভ অবশ্য হলো না। তৌসিফের বাহু থেকে ছাড়া পেল না। একদম শাওয়ার করিয়ে ওকে ছাড়লো তৌসিফ। মাথায় একটা টাওয়েল পেঁচিয়ে আরেকটা পেঁচালো গায়ে। বাকিটা সাহায্য করতে নিলে অনেকটা দুর্বল কণ্ঠে পৌষ বলে উঠল। পারবো, আমি করছি। প্লিজ পারবো, কাপড় দিন। তৌসিফ বের হয়ে একটা গোল ওয়ান পিস নিল, সাথে শর্ট প্যান্ট। পৌষকে না দিয়ে নিজে ওয়ান পিসটা ওকে পরিয়ে দিল। পৌষ বাকিটা করতে ওকে নিয়ে এসে খাটে বসিয়ে নিজে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এলো তৌসিফ। এই প্রথম, জীবনে এই প্রথম সে এত তাড়াতাড়ি শাওয়ার নিল। কোনো মতে মুখে একটু ফেস ওয়াশ আর শরীরে জেল দিয়ে শাওয়ার কমপ্লিট করেছে। শুধুমাত্র পৌষের জন্য এই ত্যাগ। নাইট স্কিন কেয়ার তার করা হলো না। পৌষের কাছে এসেই দেখলো বসে আছে। তৌসিফ ঝট করে ওর মাথা মুছে দিল। হাতের টাওয়ালটা ছুঁয়ে সাইডে ফেলেই পৌষের কপাল থেকে চুলগুলো সরিয়ে থুতনিতে এক চুমু খেয়ে বলল। ভয় পেয়েছিলাম। ঘুমাবো। হুম, আগে খাবে। বুয়া ততক্ষণে খাবার নিয়ে এসেছে। তৌসিফ খাবার ওর মুখে তুলে দিতেই পৌষ বলল। বমি পাচ্ছে, করো, খাবো না। ওষুধ আছে। বলে জোর করে মুখে দিল। তৌসিফ বুঝলো সত্যি খাবে না। কোনো মতে চেপে ধরে একটা ডিম খাইয়ে দুধটা খাওয়ালো। ঔষধ খাইয়ে বালিশে শুইয়ে দিয়ে ভেজা চুলগুলো ছড়িয়ে দিল। পৌষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই তৌসিফ চট করে মুছে দিল। পৌষের একদম কাছে এসে নিজের সাথে জড়িয়ে নিতে কেঁদে উঠল পৌষ। তৌসিফ সাথে সাথে আরেকটু বুকে চেপে নিল। আদুরে গলায় বলল। হানি, একটু পরে সুস্থ হয়ে যাবে। ঝাল করে পাস্তা রান্না করো আমার তো তাকে জন্য। কথা বলো না পোস্টরাত, আমার খারাপ লাগছে। কাঁদতে কাঁদতে পৌষ ভাঙা গলায় বলে উঠল। আমি অনেক কেঁদেছি, আমার শরীরে অনেক ব্যথা করছে। কোমরে ব্যথায় মনে হচ্ছিল আমি মরেই যাব। মরে গেলে ভালো হতো, আমার বাবা মায়ের কাছে চলে যেতাম। কেউ দেখেনি আমায়, কেউ নেই আমার। পোষ এতিম, পোষকে কেউ ভালোবাসে না, কেউ না। পোষ কেন মরে যাচ্ছে না? আমি কত কাঁদলাম, কেউ এলো না, কেউ না। আমিও অনেক কেঁদেছি।
চাচির বোন বলে আমার মুখটাকে বেশি চলে, তাই কেউ ভালোবাসে না আমায়, কেউ ভালোবাসে না। তৌসিফের বাম চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। জীবনে শেষবার কবে পানি পড়েছিল তৌসিফের মনে পড়ছে না, পড়বেও না, কারণ সে কাঁদে না। পৌষকে বুকে শক্ত করে রেখে শুধু বলল, ভালোবাসি হানি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার তোতা পাখিটাকে। ভোর কেটেছে সেই কখন, বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তালুকদার বাড়ি আধুনিকভাবে তৈরি করা হলেও এর চারিপাশে প্রকৃতির সমারোহ, চোখ জোড়ানো সৌন্দর্য এটা ঘিরে। সম্মুখে থাকা ঘাটটা যেন গ্রামীণ এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই ঘাটকে ঘিরে রয়েছে বিরাট ইতিহাস। তৌসিফের এক ফুপিকে নাকি খারাপ কিছু করে এখানে মেরে ফেলে রেখেছিল। তার তখন ছোট্ট 6 মাসের বাচ্চা। সেই বাচ্চার কাঁথা ধুতে এসেছিল সে ঘাটে সন্ধ্যার সময়। ফিরে আর আসা হয়নি তার। তার দেহে কোনো ক্ষয় দেখা যায়নি, শুধু গালে 5 আঙ্গুলের থাপ্পড়ের দাগ ছিল। এটা যে অশুভ কিছু ছিল তা বুঝতে কারো সমস্যা হয়নি। এই ঘটনা অবশ্য অনেক পুরাতন, তবে সেই থেকে এই ঘাটকে ঘিরে এলাকার মানুষের নানান জল্পনা কল্পনা। এখন যদিও একটা পন্ডের মতো, এটা পরিষ্কার স্বচ্ছ পানি, সাইডে একটা নৌকাও বাঁধা। তৌসিফ এখানে মাছের পোনা ছাড়িয়েছে, প্রায় সময় মাছ তুলেও শখের তার কমতি নেই। ঘাটের উপর বিরাট কৃষ্ণচূড়া গাছটা উকি দিয়ে আছে, সেখানেই বসা ঝাঁকে ঝাঁকে পাখি। নিজেদের স্বরে চেঁচিয়ে যাচ্ছে তারা। চারিদিকে মৃদু বাতাস যেন আজ প্রকৃতিকে আরো চাঙ্গা করে তুলছে। তৌসিফের বুকে ভেজা পৌষ, জ্বর ছাড়তে ঘেমে অস্থির। তৌসিফের বুকে থাকাতে তৌসিফও ভিজে উঠেছে। মৃদু শব্দে গুঙিয়ে উঠল পৌষ। ব্যথা। তৌসিফ প্রথমে বুঝলো না, পরক্ষণে খেয়াল হলো ওর বুকে কেউ। চোখ মেলতেই দেখলো পৌষ। সবার আগেই ওর হাত পৌঁছালো পৌষের কপালে। দেখলো ভেজা কপাল, জ্বর ছেড়েছে, মুখ দিয়ে অস্পষ্ট বের হলো, আলহামদুলিল্লাহ। ঘুমের রেশ তার তখনও কাটেনি। টেনে চোখ খুলে বলল, কেমন লাগছে হানি? পৌষ চোখ বুজে আছে, এখনো নেতিয়ে আছে তৌসিফের বুকে। ঘড়ির দিকে তাকালো তৌসিফ। সকাল 9টা, উঠা উচিত। পৌষকে খাওয়াতে হবে, মেডিসিন দিতে হবে। আজ মর্নিং ওয়াকটা মিস গেল, জিমটাও মিস গেল। তৌসিফ ভেবে নিল যে কোনোভাবেই হোক না কেন 1 ঘন্টা জিম করতেই হবে। একদিন না করলে মনে হয় মাসলগুলো হয়তো চুপসে গেল। চিন্তায় ঘুম হয় না। বডি ফিটনেস নিয়ে সে খুবই সচেতন। বিগত 6 বছর ধরে একই ওজন ধরে রাখাটা মুখের কথা না, 1 কেজিও এদিক ওদিক হতে দেয় না ও। এই যে বিয়ের পর থেকেও রুটিনে ওলট পালট করেছে পৌষ, তাতেও তৌসিফের সমস্যা হয়নি। ট্রেনারকে দিয়ে এক্সট্রা জিম করে নিয়েছে ও। 2 দিন হলো ইয়োগা ধরেছে, এতে শরীর বুড়িয়ে যায় না। হ্যাঁ, কতই না তোড়জোড় এই শরীর ফিট রাখার জন্যে। ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। আস্তে ধীরে পৌষকে নিয়ে উঠেই বসলো। পৌষের চুলগুলো একত্রে করে সাইডে থেকে একটা বড় ক্লিপ দিয়ে আটকে গালে হাত দিয়ে নরম স্বরে বলল, হানি, একটু উঠতে হবে। পরে উঠি। ভালো লাগে না, একদমই ভালো লাগে না তৌসিফের। তার বউ তো এমন না, এত অসহায় কণ্ঠ তো তার বউয়ের না। তাও কি না পড়ে ওঠার অনুরোধ করে। সে তো বসে বসে তৌসিফকে নাচানোর মেয়ে। এমন নাচায় নাচায় মাঝে মধ্যে তো তৌসিফের মনে হয় ও একটা বান্দর যাকে ডুগডুগি বাজিয়ে নাচায় পৌষ। এতে অবশ্য মন খারাপ হয় না ওর। এমন একটা চঞ্চলা প্রাণেরই অভাব তার জীবনে। পৌষকে কোলে তুলে নিল তৌসিফ। একেবারে ওয়াশরুমে নামিয়ে দিতেই হয়তো হঠাৎ মাথা ঘোরালো পৌষের। সাপোর্ট হিসেবে পেছন থেকে ধরল তৌসিফ। মাথাটা নিজের কাঁধে নিয়ে জিজ্ঞাসা করলো, বেশি খারাপ লাগছে? এভাবেই থাকো, আমি ফ্রেশ করে দিচ্ছি। ব্রাশ থেকে নিয়ে মুখ ধোয়ানো পুরোটাই করলো তৌসিফ। ঘেমে ভিজে যাওয়াতে ভেজা টাওয়েল দিয়ে পৌষের ঘাড় গলা মুছিয়ে ফ্রকটা পাল্টে দিল। এবারেও লং কোনো প্যান্ট তৌসিফ দেয়নি, শুধু ধীরে বলল, পি করবে? তৌসিফ বেরিয়ে এলো। দরজা লক করতে নিলেই গমগমে স্বরে তৌসিফ বলল, আমি দাঁড়িয়ে আছি, নক করতে হবে না। তোমার পাহাড়ে আছে না? বেশি না হয়তো 2 মিনিট গেল। এর মধ্যে 5 বার ডাক দিল তৌসিফ। হানি খুলবো? হানি আসবো? এমনি সময় চাঙ্গা থাকতে ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিত পৌষ। তবে শরীরে শক্তি না থাকায় আপাতত চুপ রইল। এই দফায় তৌসিফ ঢুকেই পড়ল। পৌষ তখন হাত ধুচ্ছিল। ওকে নিয়েই বের হলো তৌসিফ। সোফায় বসিয়ে জোরে বুয়াকে ডাকলো। বুয়া আসতেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বেডশিট চেঞ্জ করো, আর হ্যাঁ, লাস্ট টাইম কালারের চাদর বিছাবে। মাথা নেড়ে বুয়া চলে যেতেই তৌসিফ পৌষের কাছে বসলো। থুতনিতে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কি খাবে আমার তোতা পাখি? কিছু না। খেতে তো হবে হানি, তোমার তো পাস্তা পছন্দ। ভালো লাগছে না। কাঁদো কাঁদো গলায় বলল পৌষ। তৌসিফ বুঝলো, বলল, খেলেই তোমাকে চেকআপে নিবে হানি, হুট করে কেন জোরে এলো? কথায় আছে রশি জ্বলে গেলেও বল নিভে না। পৌষের তাই হলো। কাপ্পা কাপ্পা চোয়ালে দাঁত খিচিয়ে বলল, আপনার শয়তান ভাই উল্লুকের মতো হাত দিয়ে থাপ্পড় মেরেছে আমাকে, তাই জ্বর এসেছে। তৌসিফ তাড়াতাড়ি বউকে শান্ত করতে চাইলো, মাথায় হাত বোলালো। বুয়া ততক্ষণে এসে চাদর পাল্টে নাস্তাও দিয়ে গেল।
তৌসিফ পৌষের মুখে তুলে খাওয়ালো। 3-4 চামচ খেয়ে পৌষ আর খাবে না, না মানে নাই। এই নাকে আর হ্যাঁতে পরিবর্তন করা গেল না। সেই এটো থেকে তৌসিফ খেয়ে নিল। পৌষকে ঔষধ খাইয়ে চুলগুলো কাটা ছাড়িয়ে আঁচড়ে দিল সুন্দর করে। এত সুন্দর বড় বড় লম্বা চুল, অনেকদিন হলো ঘ্রাণ নেওয়া হয় না। নাক মুখ ডোবালো তৌসিফ, বড্ড নেশালো লাগে তার এই ঘ্রাণ। আচমকা পেছন থেকে পৌষের কোমর জড়িয়ে ধরল তৌসিফ, কাঁধে মুখ ডুবিয়ে অনায়াসে তা ঘষে বলল, কবে যে মেনে নেবে আমাকে তুমি? কোনোদিনও না। অপেক্ষা করতে জানি আমি। হুম। মুখ তুলে চুলগুলো সুন্দর করে বাঁধল তৌসিফ। একবার বউকে দেখলো হেড টু টোজ। এই প্রথম হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক পরা দেখেছে ওকে তৌসিফ, বাচ্চাই লাগে। আচমকা বাইরে চিৎকার চেঁচামেচি শুনে তৌসিফ বিরক্ত হলো। তৌফিকের গলা শোনা যাচ্ছে। তৌসিফ পোষকে বসিয়ে নিজে গেল বাইরে। তৌসিফকে দেখে যেন ফুঁসে উঠল। তৌফিক চেঁচিয়ে উঠে বলল, কোন সাহসে তুই আমার এত ক্ষতি করলে? না বুঝার মতো করে মুখ করে তৌসিফ বলল। কি হয়েছে? বলেই মিনুকে বলল। বউকে কফি দিতে বলো। ভাইয়ের এমন গাছাড়া ভাব মেনে নিতে পারল না তৌফিক। দাঁত পিষে বলল, ডিল ক্যান্সেল করলি কেন? কাল আমরা একটা জাহাজও বন্দরে ঢোকেনি কেন? আমি জানি। আজব কথা বললেন ভাই। প্রজেক্ট লাভবান হলো না তাই ক্যান্সেল করলেন। আর জাহাজ যা আমার নামে আছে তাই বন্দরে ঢুকেছে। লিগ্যাল ব্যাপার স্যাপার ইউনো। তৌসিফ একটু থেমে বলল, সকাল সকাল এসেছেন, নাস্তা খেয়ে যান। ঘরে গেলেই ভাবি আমার মাথা খাবে আপনার। তার থেকে এখান থেকে নাস্তা খেয়ে যান। তৌফিক যা বুঝার বুঝলো। বইয়ের কথায় কান দিয়ে গতকাল পোষকে চরমারার ফলাফলই যে এটা তা বোঝা হয়ে গেল ওর। কোনো মতে দাঁত চেপে গেল নিজের ফ্ল্যাটে। তৌসিফ স্পষ্ট শুনলো ভাবিকে ঝাড়ছে বড় ভাই। তৌসিফ ব্যঙ্গ করে বলল, গুড। গাড়িতে করে পোষকে নিয়ে বের হলো তৌসিফ। হসপিটালে নিয়ে জোর করে টেস্ট করাবে এখনো, মাথা থেকে পা সব। পৌষ রাগে দুঃখে কেঁদেই ফেললো এবার। কোন পাগলের পাল্লায় পড়লো এটাও। এত না করলেও শুনলো না। ইউরিন টেস্টের টেস্ট টিউব দেখে বিচক্ষণ ভঙ্গিতে তৌসিফ বলে উঠল, তোমার মনে হচ্ছে বিলিরুবিন কম? লজ্জায় মরে যেতে মন চাইলো পৌষের। নার্সগুলো হেসে উঠল। তৌসিফ তাতে যায়ও আসে না। মনে মনে গালি দিল পৌষ। শালা ধান্দাবাজ, শরীরটা ভালো হোক, তোকে যে কি করবো আমি তা নিজেও জানি না। আলট্রা করাতে গিয়ে ঝামেলা বাঁধালো। পাকনামি করে আগে ইউরিন টেস্ট করি, এখন বোতলের পর বোতল পানি গিলালো ওকে তৌসিফ। হাই কি কপাল। তৌসিফের সাথে আজ পেরে উঠল না পৌষ। ফুল বডি চেক আপ করিয়ে যেই না ব্লাড নিবে অমনি তিরিং বিরিং শুরু করলো পৌষ। সে কি কাণ্ড। তৌসিফ আহত হলো। তার গলায় গালে খামচি লাগলো দুটো। নার্স দুজন মিলে ধরলো কোনো মতে। পৌষ চিৎকার করে উঠল, ছাড় আমায়, ছাড় বলছি, দিব না রক্ত। আমার শরীরে রক্ত নেই। ওরে কুত্তা, ছাড় আমায়। হেমু ভাই বাঁচাও, ছাড় আমায়। ওই বেটার শরীরে ভরা রক্ত, ওনার থেকে। ডক্টর বড়ই বেকায়দায় পড়ল। তৌসিফ দমেনি। ওর বউকে একদম সুস্থ চাই, যে কোনো মূল্যে চাই। মৃত্যুকে বড় ভয় পায় সে। মাকে এই অবহেলার কারণেই হারিয়েছে ওরা। পৌষকে হারানো যাবে না, কিছুতেই না। সুস্থ একটা মানুষকে অসুস্থ করে হসপিটালে ভর্তি করানো হলো। সামান্য জ্বরকে কেন্দ্র করে টেস্ট করাতে এসে হসপিটালে অ্যাডমিট হওয়ার ঘটনা বিরল, একদমই বিরল। সেই বিরল কাজটাই করে দেখালো তৌসিফ। ওর সামনেই বেডে শুয়ে আছে পৌষ, অথচ ওর মধ্যে ছিটে ফোটা অনুতাপ নেই, শোক নেই। এখনও দুটো টেস্ট বাকি। এই যে পৌষ এত করে বলছে ও করাবে না, কিন্তু তৌসিফের সাথে পেরে উঠছে না। না মানে নাই। তৌসিফের অনেক রূপ, ছদ্মবেশ দেখা শেষ পৌষের, কিন্তু এই রূপ তেরা যে তৌসিফ যা জানা ছিল না। ওর কথা থেকে টলানো গেলই না। পৌষ এবার নেতিয়ে পড়ল। জেদ রাগ কান্না সবই করলো, তবেও লাভের লাভ কিছুই হলো না। ফলাফল শূন্যের কোঠায়। যাই বলুক, ফলাফল ঋণাত্মক। নিজেকে এবার ইলেকট্রন মনে হলো পৌষের। এত কিছু করলো, ধনাত্মক জীবনে হলো না। মাথার উপর ঋণাত্মক চিহ্ন নিয়ে আজীবন ঘুরতে হবে ওর। এই তৌসিফ ওকে ছাড়বে না, আর নাই পৌষ ছাড়তে দিবে। তবে এই মুহূর্তে বড়ই অসহ্য লাগছে তৌসিফকে। মুখটা কেমন ব্যথা ব্যথা করে রেখেছে। কেন রে শালা, তোর কিসের ব্যথা? ব্যথা তো পৌষের। অবস্থা খান এমন যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? তৌসিফকে দেখে পৌষের মন বলতে চাইল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? শরীরটা দুর্বল হওয়াতে এই প্রশ্নটা করা হলো না। রাগে দুঃখে কোনো কথাই বলল না পৌষ। এতেও শান্ত নেই তৌসিফ। সোফা ছেড়ে উঠে এলো পৌষের কাছে। বেডে অসুস্থ হয়ে চিত হয়ে স্যালাইন খাচ্ছে পৌষ। একদম চুপ করে থাকায় তৌসিফ এসেই ঝুঁকে পড়ল ওর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করলো, কথা বলো। মুখ ঘোরালো পৌষ। শালা বলে কি না কথা বলো। কেন রে? পৌষ কেন কথা বলবে? তোর দাদার কেনা জমি পৌষের মুখে যে বললেই কথা বলবে? টু শব্দ করবে না পৌষ। তুই যদি এখানে ডিগবাজি জায়েদ খান সেজে দুটো পোল্টিও মারস, তবুও পৌষ কথা বলবে না। তৌসিফ আরেকটু ঝুঁকে গেল পৌষের কাছে। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল পৌষ। একদম পৌষের মুখে এসে পড়ছে তপ্ত নিঃশ্বাস। তৌসিফ ওভাবে থেকেই বলল, কথা বলবে না? পৌষ বুঝি উত্তর দেয়। তৌসিফ বুঝলো, তাই তো কণ্ঠ খাদে নামিয়ে বলল,
টেস্ট বাকিগুলো করা হবে, যতই ভং দেখো না কেন। সাথে সাথে মাথা ঘুরে তাকালো পৌষ। টলমলে চোখ জোড়া নিয়ে ভাঙা গলায় ঝগড়া শুরু করলো। আপনি একটা জঘন্য লোক, খারাপ লোক। নিশ্চিত কোথা থেকে কালো টাকা কামিয়েছে, তাই আমার মতো ভোলা ভালা বাচ্চাকে দেখে সেই টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে। কি ভেবেছেন এত টাকা শুদ্ধ হয়ে যাবে? জঘন্য লোক, আমার চোখের সামনে থেকে দূর হন। যান এখান থেকে। পোষ কখনো কথা বলবে না আপনার সাথে। আপনি আমার ব্যথা কখনো বুঝবেন না। আর বলতে পারল না পৌষ। বরাবরের মতো থুতনিতে বরাদ্দকৃত চুমুটা পড়ল সেখানে। তৌসিফ অতি নরম স্বরে বলল, আমার চিন্তা বুঝলে শেষের কথাটা বলতে না হানি। আপনার হানির রস, চিনি, দই সব আপনি খান। মাফ করুন আমায়। আপনার মতো মামাতো ভাই আল্লাহ কাউকে না দিক, আমিন। তৌসিফ কথা হারালো। কাকে বুঝাবে, কি বুঝাবে? বুঝার মেয়েটা। তৌসিফ শক্ত রইল। এখন নরম হয়ে কথা বললেই তৌসিফের ঘাড়ে উঠে ওর ঘাড়ি মটকাবে। এই পৌষ হচ্ছে এক বাদর, যাকে আদর দিলেই গাছে উঠে। উঠে তো উঠে, হাত পা ধরে টেনেও নামানো যায় না। নার্স আসতে তৌসিফ সোজা হয়ে দাঁড়ালো। নার্সটার মিটমিট করা হাসি দেখেই গা পিত্তি জ্বলে উঠল পৌষের। নিজের ভালোর জন্য চুপ রইল। অল্প হেসে নার্স বলল, স্যার ম্যামকে নিতে হবে। তৌসিফ কপাল কুচকালো, বলল, এখানে করতে বলেছি আমি। একটা এখানেই করবে স্যার, বাকি দুটোর জন্য একটু কষ্ট করতে হবে ম্যামকে। পৌষ নিজে নিজেই উঠে বসলো। তৌসিফ প্রথমে খেয়াল না করলে হঠাৎ দেখলো নিজে নিজে স্যালাইন খুলছে। তৌসিফ ধমকে উঠলো। তখনই এই মেয়ে কি করছো? এক চর মারবো। তাড়াতাড়ি ওটা ছেড়ে দিল পৌষ। নার্স এসে খুলে দিতেই পৌষ বলল, আপু আমায় একটু ধরে তুলবেন? শিওর ম্যাম। তৌসিফও এগিয়ে এসেছে ততক্ষণে ধরার জন্য, কিন্তু পৌষ ধরলো না ওকে। নার্সকে ধরে বেরিয়ে এলো। তৌসিফ অল্প আহত হলো। টেস্ট করানো শেষ হতে পৌষ হাঁপ ছেড়ে বাঁচলো। নার্সরা তখন তৌসিফকে কিছু বলছে তা দেখেই তেতে উঠল। পৌষের ভেতরে থাকা বউ আত্মা দাঁত মুখ খিচিয়ে ডেকে উঠল, এ মেয়ে এখানে এসো। নাচ সহ তৌফিক তাকালো। পৌষ যেন এতে আরো চেতে গেল। শরীরে নেই শক্তি, যা আছে তাই নিয়ে ঠেলে ঠুলে উঠল। পাশে থাকা চেয়ারে ভর দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো দুজনার মাঝখানে। ঝাঁঝালো গলায় বলে উঠল, এত কি কথা? নার্স থতমত খেতেই পৌষ বলে উঠল, জুয়ান পুরুষ মানুষ দেখলেই ছুকছুক করতে মন চায়, তাই না? এতই যেহেতু ভালো লাগছে, তাহলে এখানে রেখে যাই। কি বলো? এক মিনিট, তুমি কি জানো এই দামড়া বেটা 2 বিবাহ করেছে? তার বাপ করেছে 2 বিবাহ, দাদা করেছে 14 বিবাহ, পরদাদা করেছে। পেছন থেকে মুখ চেপে ধরল তৌসিফ। ছাড়া পেতে ছটফট করলো পৌষ। নার্স হতবাক, হতবিহ্বল। পৌষকে টেনে কোলে তুলে নিল তৌসিফ। অতঃপর সোজা হাঁটা দিল বাইরে। বইয়ের এই পাগলামি মানতেও বাধ্য। এতক্ষণ হাজার বউকে ধমকে ধমকে রাখুক, তাকে নিয়ে বউয়ের সেন্সিটিভি সে মাথা পেতে নিবে। শুধু এটা কেন, বউ সুস্থ থাকার জন্য সে একটু কঠোর না হলে তো সারাক্ষণই পাগলের ইশারায় নাচতে রাজি তৌসিফ। সোজা গাড়িতে বসালো ওকে তৌসিফ। ড্রাইভারকে আদেশ করলো, চলুন। পৌষের জন্য ওষুধগুলো আর নেওয়া হলো না। রিপোর্ট দিবে কাল পরশু। পেছনের সিটে বসে পৌষের মাথাটা নিজের বুকে নিল। শক্তি পৌষের আজ কম, তাই তো ততটা নড়াচড়া করলো না, পড়ে রইল বুকে। বুকের কাছটা থেকে ঘ্রাণ এলো পৌষের নাকে। চোরের মতো ঘ্রাণ নিল পৌষ, রইল সেভাবেই। বাসায় ঢুকতে বুয়ারা একে একে দেখে গেল পৌষকে। দরজা ধরে দাঁড়ানো মিনু। ভেতরে ঢুকার সাহস পেল না। পৌষ দেখে ডাকলো, মিনু কি চাই? ডাক শুনে মিনু ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলো, শরীর ভালো আপনার ছোট ভাবি? মিনু আর কথা খুঁজে পেল না, তাই মাথা নিচু করে চলে গেল। পৌষও ঘাটল না, চুপ করে রইল। তৌসিফ বের হয়েছে 1/2 ঘন্টা হবে। ব্যাটা আজ ভালোই ভং দেখাচ্ছে। কোলে তুলে ভেতরে এনেছে ওকে। পৌষ তখন বাঁকা বাঁকা দুটো কথা শুনিয়েছে। লাভ অবশ্য হয়নি তাতে। পৌষকে রুমে রেখে চেঞ্জ করিয়ে ভেগেছে হুড়তাড় করে। চোখ বুজে নিল পৌষ, একটু ঘুমানো দরকার। আচমকার কথার শব্দ কানে এলো। ধীরে ধীরে মনে হচ্ছে কেউ শরীরে বেয়ে বেয়ে উঠছে। একটা না দুটো মানুষ। হঠাৎই মনে হলো কেউ বা কারা পৌষের গলা চেপে ধরেছে। ঝট করে চোখ মেলল পৌষ। ওর যেন দম বন্ধ হয়ে আসছিল। চোখ খোলা মাত্রই একদম লাল হয়ে উঠল চোখ দুটো। কাঁচা ঘুমটা ভেঙেছে, তাই তো ঝট করে মাথা ধরে গেল। ইনিমিনিকে দেখে পৌষ চমকালো। খুব করে অবাক হয়ে তাকিয়ে বলল, কোথা থেকে টপকালি দুটো? ইনিমিনি ওর গলা জড়িয়ে ধরে বলল, আম্মুর পেট চেতে আপা। পৌষ দু বোনকে জড়িয়ে ধরলো। দুজনার কপালে চুমু দিয়ে জিজ্ঞাসা করলো, কার সাথে এলি? হেমু ভাই আনলো আপা। ঘুমা এখন। এতদিন পর বোনের আদেশ অমান্য করলো না ওরা। বোনের গলা ধরে ঘুমিয়ে গেল। তৌসিফ এসে অবাকই হলো বটে। এসব বোনগুলো কি একে পদের? একটাকে জাগাতে এসে বাকি দুটো ঘুমিয়ে গেল। বাইরে হেমন্ত বসা। তৌসিফ ডাকলো না পৌষকে, ঘুমাক একটু। হেমন্ত তৌসিফকে ফেরত আসতে দেখে জিজ্ঞাসা করলো, পৌষ এলো না? ঘুমাচ্ছে। ইনি কে? ইনি কি মিনি? ওরা ঘুমাক।
হেমন্ত নিরাশ হলো। তৌসিফের সাথে কথা হলো, গতকাল বলেছিল পৌষকে বাসায় নিতে চায়, কিন্তু তৌসিফ সুন্দরভাবে কথা কাটালো। বউ বুঝি হাতছাড়া করার মানুষ তৌসিফ, যেই বউ তার পুরাই ঝাঁকানাকা, না জানি কোথায় চলে যায়, তাই তো তৌসিফ ছাড়ে না। কফিতে চুমুক দিল তৌসিফ, বলল, শরীর অসুস্থ, এখন যেতে দেবো না আমি। একদম মুখের উপর না করে দিল তৌসিফ। হেমন্ত আহত হলো। ছোট্ট পৌষটাকে কোলে পিঠে করে মানুষ করে এখন কি না না শুনতে হচ্ছে তাকে নেওয়া যাবে না। তবু অনুরোধ করে উঠল হেমন্ত। আমারই বোন সে, খেয়াল রাখবে সবাই। মা বাবার থেকে চাচা চাচি সবাই দেখতে চাইছি। পিহা, জ্যৈষ্ঠ, চৈত্র সবাই অপেক্ষায় আছে। শ্রেয়া প্রেগনেন্ট, ও আসতে পারছে না। পৌষের সাথে ওর অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি। একটা সপ্তাহের জন্য অনুমতি দিন। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল। ও যাবে না হেমন্ত। তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও হেমন্ত চুপ করে রইল। উঠে দাঁড়ালো সে, শুধু বলল, দেখা যাবে, জাগাবো না, শুধু দেখবো যদি অনুমতি দিতেন। এভাবে অনুমতি নেওয়ার কি আছে হেমন্ত? তোমারই তো বোন। আকাশ থেকে পড়ল হেমন্ত। এই তৌসিফ কোন ক্ষেতের মূলা? কথার মার পেঁচে ফেলা কেউ এর থেকে শিখুক। ও বোন দেয় না, এখন বলে তোমারই বোন। অসহায় চোখে তাকে হেমন্ত ভেতরে গেল। তৌসিফ সেসব গায়ে মাখে না। বউ ছাড়া সে বাঁচবে না, একদম দেবদাস হয়ে নেশায় বুধ হয়ে মরবে। হেমন্ত ঘুমন্ত ইনিমিনিকে নিজের কোলে নিয়ে বের হলো, দুই কাঁধে। প্রচুর বায়না ধরে কেঁদে কেটে এসেছে। তৌসিফই বলেছিল আসতে, এখন ঘুম দেখে সে ডাকতে পর্যন্ত দিল না। হেমন্ত খুশিও হলো আবার বিরক্ত হলো। ওকে দেখেই দাঁড়ালো। তৌসিফ বলল, ওদের রেখে যাও, থাকুক, পৌষ রাতের ভালো লাগবে। বাড়ি গেলেও ওর ভালো লাগতো। তৌসিফ হেমন্তর সাথে নিচ পর্যন্ত নামলো। গাড়িতে ওঠার পর তৌসিফ হাসি মুখে শুধু বলল, নিয়ে যাব আমি, চিন্তা করো না, ভালো রাখবো আমি। ভরসা না থাকলে বোন দিতাম না। হেমন্তের গাড়ি চড়ে গেল। ততটাও দূরের পথ না, ভেবেছিল পৌষকে নিয়ে যাবে, তাই তো গাড়ি নিয়ে এলো। এখন বাড়ি গিয়ে কি জবাব দিবে সবাইকে? পৌষের ঘুম ভাঙতে এদিক ওদিক তাকালো, তা দেখেই তৌসিফ বলল, কি খুঁজছো আনি? আমার মাথা। বলেই বাইরে গেল। ফেরতে সেই বলল, ইনিমিনি নাই এসেছিল? চলে গিয়েছে। মাথায় বাজ পড়ার মতোই চমকালো পৌষ, বলল, থাকতে বলবেন না? কার সাথে এলো, কখন এলো, আর গেল কখন? তৌসিফ ভাবলেশীন ভাবেই বলল। বললাম তো ওদের রেখে যেতে। রাগে গা পিত্তি জ্বলে উঠল পৌষের। নাক মুখ খিচিয়ে বলে উঠল, কেন রেখে যাবে? ওদের বাবা মা নেই? আমার যাওয়ার কথা ছিল ওখানে, আপনার সব দোষ। এক্ষুনি যাব আমি, সরুন, সামনে আসবেন না একদম। ভয়ে আত্মা গলায় চলে এলো তৌসিফের। বউ যাবে, কেন যাবে? তৌসিফ থাকবে কিভাবে? পৌষ ততক্ষণে উঠে এলোমেলো ভাবে রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরোচ্ছে। টেনে টুনে বউকে নিজের কাছে নিল তৌসিফ। পৌষ বুঝি মানে সে সমান তালে লাথি উষ্টা দিয়েই যাচ্ছে। তৌসিফ বাসায় নেই। 2 দিন রুম বন্দি থেকে নিজেকে আসামি মনে হচ্ছে পৌষের। এর জন্যেই সে দিনরাত খেয়ে না খেয়ে দায়ী করছে তৌসিফকে। কথাবার্তাও কমই বলার চেষ্টা করছে। পৌষ অবাকও হয়, মানুষটা তার কথা শোনার জন্য মরিয়া হয়ে ওঠে। পৌষও কথা পেটে রাখতে পারে না, তার কষ্ট হয়, পেট ব্যথা করে, মনে হয় হাত কাটা ফকিসে, তাই তো পটর পটর করা শুরু করে ও। তৌসিফ তখন শুনে, সে মুখ বুজে শুনে। বগর বগর করতে করতে পৌষ যে কখন ঘুমিয়ে যায় তাও নিজেও জানে না। বিছানা ছাড়লো পৌষ, গা টান দিল একদিন বিড়ালের মতো। পরনে থাকা জামাটা কুচকে আছে, যথাসম্ভব টেনে টুনে সোজা করলো। তৌসিফ মিয়া তাকে পাকিস্তানি স্যুট এনে দিয়েছে। কাপড় নিজের বাসারগুলো না থাকায় এগুলোই পরে দিন কাটাচ্ছে ও। সুতির এহেন আরামদায়ক পৌষ ততটা পরতো না। পায়ের চপ্পল রাখা সামনেই। পৌষ দেখলো, অতঃপর 100 মেরে একটা পাঠালো কাউচের নিচে, আরেকটা তৌসিফের জিমের ডাম্বেলের নিচে। ঢং দেখে সে মরে মরে। এত সুন্দর ঝকঝকা ফকফকা ফ্লোর, এটাতে কেন চপ্পল পরে হাঁটবেও? এমন ফ্লোরে তো আরামসে ভাত ঢেলেও খাওয়া হবে। গায়ে ওড়না তুলে পৌষ বেরিয়ে এলো। হাতে থাকা বাটারফ্লাই ব্যান্ড দিয়ে ঝুটি করতে করতে বের হচ্ছিল। খেয়াল না করাতে ধাক্কা খেলো সোহার সাথে। পৌষ মুখে সরি সরি বলে উঠতে খ্যাটখ্যাট করে উঠল সোহা। মেজাজ তুলে ধমকে উঠল, দেখে হাঁটতে পারো না মেয়ে? চোখ কোথায় থাকে তোমার? অসহ্য একদম। কোথা থেকে ধরে এনেছে এটাকে কে জানে? চলন্ত রেলগাড়ি নিয়ে এসছে বাড়িতে। পৌষ বুকে হাত গুজে পরক করলো সোহাকে। বাড়িতেই এক প্রকার নাইটি পরে ঘুরছে সে। মুখে আবার দেখে মনে হচ্ছে গোবর লেপটে দিয়েছে। পৌষের সন্দেহ যেন নিমিষেই ফুরালো। ও ভেবেই নিল তৌসিফের বাপের অবৈধ বা বৈধ সন্তানই এই সোয়া, না হলে এত রূপচর্চা কিভাবে করে এই মেয়ে? দেখতে তো ফর্সায়, এখন কি চায়? চেহারার চামড়াটা উঠে যাক। সোহা তখনই ধমকে উঠল পুনরায়, এই মেয়ে কি বিড়বিড় করছো? অসভ্য মেয়ে। পৌষ চোখ দুটো ছোট করে তাকাতে সোহা বিব্রত হলো। পৌষ কড়াই গন্ডায় সোহার কথাগুলোর উত্তর দিল, দেখেই তো হাঁটি খালা,
চোখ এই দেখুন, চোখেই আছে। বলেই বড় বড় করে তাকিয়ে চোখ দেখালো, অতঃপর আফসোস করা কণ্ঠে বলল, আমাকে আমার বাড়ি থেকে ধরে না বিয়ে করে এনেছেন আপনার ভাই, ওই যে আপনার তৌসিফ ভাই, আপনার কলিজার ভাই, গুড়দার ভাই। তো বুঝলেন তো, রেলগাড়ি না বউ এনেছে আপনার তৌসিফ ভাই। দাঁত বের করে কেলিয়ে ক্যাবলামারকে এক হাসি দিল পৌষ। সেভাবে প্রস্থান করলো সেখান থেকে। সোহার আগে অপমানে ফুঁসতে লাগতেই পৌষ দরজা অবধি গিয়ে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।